আহমেদ বাড়ির সবাই রাতের খাবার খাচ্ছে। বাড়ির সবাই তখন ডাইনিং এ উপস্থিত। নোরা নিজেও আছে। সবার ডাক উপেক্ষা করতে পারলেও নোরা তার বাবার ডাক উপেক্ষা করতে পারে না। সুলাইমান আহমেদ যখন মেয়েকে খেতে ডাকলেন তখন নোরা সুর করে রুম থেকে বেরিয়ে ডাইনিং এ হাজির হয়। নোরা একবার আর চোখে স্বামীরকে দেখে নেয়। স্বামীর ভদ্র ছেলের মতো বসে আছে, সামনে খাবারের প্লেট। নোরা মুখ ভেংচি দেয়। তখন স্বামীর নোরার দিকে তাকিয়ে আর সাথে সাথে দুজনে চোখাচোখি হয়ে যায়। সহসায় এমন হওয়ায় আশ্চর্য হয়ে যায় নোরা। আর স্বামীরও তো থতমত খেয়ে যায়। নোরা কোনো কথা না বলে চুপচাপ চেয়ার টেনে বসে পড়ে। স্বামীর হাঁ হয়ে নোরার দিকে এখনো তাকিয়ে আছে। সামিরের পাশ থেকে নেহাল গুঁতো দিয়ে বলল, এই শালা, এখানে বড়রা আছে, এইভাবে তাকিয়ে না থেকে হাত ধুয়ে খেতে বস। স্বামীর ঘাড় ঘুরিয়ে হিসিয়ে নেহালকে বলে, শালা আজ তো তোর বোনের খবর আছে। যা বাবা, আমার বোন আবার কি করলো? স্বামীর কথা বাড়ালো না, সবার সাথে খাবার শেষ করলো। সুলাইমান আহমেদ আর জামাল আহমেদ সবার আগে খেয়ে ড্রেসিং রুমে বসেছেন। একটু পর স্বামীর খাবার শেষ করে ড্রয়িং রুমে গেল। সেখানে গিয়ে সোফায় বসলো। শ্বশুর আর চাচা শ্বশুরের সাথে কথাবার্তা বলছে। নিজের বাড়িতে প্রথমবার মেয়ের জামাইকে পেয়ে তিনি খুবই খুশি হয়েছেন। তাই তো জামাইয়ের সাথে গল্পের আসর জমিয়েছেন। স্বামীরও হেসে হেসে তাদের সাথে কথা বলছে, কিন্তু স্বামীরের মন তো পড়ে আছে নোরার কাছে। না পারছে উঠতে আর না পারছে মনকে স্থির রাখতে। নোরা ইচ্ছে করে ধীরে ধীরে খাবার শেষ করে তারপর চুপচাপ ডাইনিং ছেড়ে ড্রয়িং রুমে উকি দেয়। নোরার উকি ঝুঁকি কেউ না দেখলেও স্বামীর ঠিকই দেখে নেয়। নোরা ভাবে বাবা গল্পের মগ্ন, এই সুযোগে সে নিজের রুমে চলে যাবে আর তার বাবাও টের পাবে না ভেবেই মনে মনে হাসলো নোরা। নোরা পা টিপে টিপে সিঁড়ির কাছে গেল। এক পা সিঁড়িতে রাখতেই পেছন থেকে শোনা গেল সুলাইমান আহমেদের কণ্ঠস্বর। তিনি বলছেন, নুরা, মা কোথায় যাচ্ছিস, এদিকে আয়। নোরা ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে হালকা হাসলো, তারপর স্বামীর দিকে তাকালো। স্বামীর মুখ টিপে হাসছে। নোরা এক পা করে করে বাবার কাছে এসে দাঁড়ালো। সুলাইমান আহমেদ মেয়েকে বসার জন্য জায়গা করে দিলেন। নোরার বাবার পাশে চিমটি কেটে বসলো। সুলাইমান আহমেদ মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করলেন, সব ঠিকঠাক আছে তো মা? বাবার কথায় মানে বুঝলো না নোরা, না বুঝে মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। সুলাইমান আহমেদ মুচকি হাসলেন, তারপর বললেন, অনেক রাত হয়ে গেছে, রুমে গিয়ে শুয়ে পড়। নোরা যে এটাই চাইছিল তাই তো শোনার সাথে সাথে সোফা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। হেসে বাবাকে বলল, গুড নাইট বাবা। বলেই পা বাড়াতেই পিছন থেকে একটা কথা শুনে থেমে গেল নোরা। সুলাইমান আহমেদ হাসি মুখে বলছেন, একা একা যাচ্ছিস কেন, জামাই বাবাকে নিয়ে যা। মুহূর্তেই নোরার মুখ কালো হয়ে গেল, কিন্তু পরিস্থিতি ঠিক রাখতে এবং কাউকে কিছু বুঝতে না দেওয়ার জন্য বলল, আসুন স্যার। স্বামীর তো এতটাই স্বামীর তো এটারই অপেক্ষা ছিল। তার শ্বশুরমশাই যখন নোরাকে রুমে গিয়ে শুয়ে পড়তে বলল, তখন তো কয়েক সেকেন্ডের জন্য ভাবছিল তার মনে হয় নোরার সাথে আজ আর কথা বলা হবে না। এজন্য মনটা খারাপ হয়ে গেল, কিন্তু পর মুহূর্তে যখন শুনলো নোরাকে নয়, তাকেও নিয়ে যেতে বলছেন, তখন স্বামী খুব খুশি হয়েছিল, কিন্তু বাইরে তা প্রকাশ করেনি। সুলাইমান আহমেদ ফিসফিস করে স্বামীরকে বললেন, এখনো বসে রয়েছো কেন বাবা? যেতে চো যেতে যেহেতু বলছে জলদি যাও, নয়তো মত পাল্টাতে বেশি সময় লাগবে না। তখন কিন্তু আমি আর কিছু করতে পারবো না বাবা। শ্বশুরের জন্য শ্বশুরের কথা শুনে স্বামীর সাথে সাথে দাঁড়িয়ে যায়। দ্রুত পায়ে নোরার কাছে গিয়ে দাঁড়িয়ে হাসিমুখে বলে, চলো বউ। নোরা রাগী চোখে তাকায়, তারপর দ্রুত পা চালিয়ে নিজের রুমে গেল। স্বামীরও গেল। দুজনের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেললেন সুলাইমান আহমেদ। জামাল আহমেদ বড় ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, দেখো, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে ভাই। এই যেন হয়। মেয়েটা যে কেন স্বামীরকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিল না? এতদিন যে নেয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি নিবে ভাইয়া, নয়তো নোরার মতো তেরা মেয়ে এত সহজে ওর রুমে যেতে দিল? তুমি একবার ভাবো না? আসলেই তো, একবার বলার সাথে সাথেই রাজি হয়ে গেল। হ্যাঁ, কারণ নোরা একটু একটু করে সবকিছু মেনে নিচ্ছে। এটা হলে আমি সবচেয়ে খুশি হব। দরজা বন্ধ করার শব্দে নোরা চমকে উঠল। ঘাড় কাত করে তাকিয়ে দেখলো স্বামীর রুমের দরজা বন্ধ করে এগিয়ে আসছে। নোরার মনের আরো ভয় জমলো, সেদিনের সেই ভয়।
একটা অপ্রত্যাশিত ঘটনা। সহসাই নোরা নিজের হাত দ্বারা ঠোঁট দুটো চেপে ধরে নোরার কাণ্ডে টাচকি খেলো স্বামীর, তবে কিছুটা একটা ভেবে বা বাঁকা ঠোঁটে হাসলো, যা দেখে নোরার আরো ভয় হতে থাকলো। তবে এই মুহূর্তে স্বামীর নোরার মনে ভয় ঢোকাতে চাইলো না। তার এখন একমাত্র প্রধান লক্ষ্য নোরাকে বুঝানো। স্বামীর স্বাভাবিকভাবে নোরার কাছে গিয়ে বসলো। নোরা ভয়ে সরে বসলো। স্বামীর মাথা ঠান্ডা করে বলল, নোরা, ভয় পেও না, আমি কিছুই করব না। তবুও নোরা মুখ থেকে হাত সরালো না। সেটা দেখে স্বামীর বলল, আই প্রমিস, আমি কিচ্ছু করব না নোরা, তুমি আমায় বিশ্বাস করতে পারো। কেন যেন স্বামীর কথা বিশ্বাস হলো নোরার। নোরা মুখ থেকে হাত সরালো। স্বামীর মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাক, এতটুকু তো বিশ্বাস করতে পেরেছে। স্বামীর উপরে তাকিয়ে টানা নিঃশ্বাস ফেলে নোরার দিকে তাকালো। মেয়েটাকে দুহাত মোছড়ামুছড়ি করছে। স্বামীর বলল, হাত চলে যাবে, এভাবে মোছড়ামুছড়ি করো না। নোরা স্বামীর দিকে তাকালো। দুজনের আবার চোখাচোখি হলো। নোরা চোখ সরিয়ে নেয়। স্বামীর শান্ত করুণ গলায় বলল, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে নোরা। নোরা অন্যদিকে তাকিয়ে বলল, এখানে কেন এসেছেন স্যার? তুমি আমাকে ইগনোর কেন করছো নোরা? নোরা স্বামীর দিকে তাকালো, শক্ত গলায় বলল, কেন করছি আপনি সেটা জানেন না স্যার? জানি, বাট আপনি শুনুন স্যার, আপনি এসেছেন ভালো কথা, চুপচাপ থেকে কাল সকাল হলেই চলে যাবেন। আপনাকে আমার একটুও সহ্য হচ্ছে না। যে ব্যক্তি একজনের অনুমতি ছাড়া কাউকে স্পর্শ করতে পারে, তাকে অন্তত আমি কিছুতেই সহ্য করতে পারবো না। স্বামীর করুণ গলায় বলল, মানছি আমি ভুল করেছি, তোমার অনুমতি ছাড়া তোমাকে কিস করেছি, কিন্তু তুমি তো আমার বিয়ে করা বউ, নিজের বউকেই তো করেছি, অন্য কোনো নারীকে তো আর নয়। নোরা হাসলো, তাচ্ছিল্যের হাসি হেসে বলল, পুরুষ মানুষ এমনই, তোমার ভুল ধারণা। সব পুরুষ কিন্তু এক নয়। সবাই এক। তারা কোনো দিন কারোর ইচ্ছে মতো কিছু করে না। পুরুষ মানুষ যখন ইচ্ছে তখন স্ত্রীর উপর অধিকার ফলায়। এর জন্যই তো আমার এত সমস্যা। তারা কোনো নিজেদের পুরুষত্ব দেখাবে কেন, অনুমতি ছাড়া বউকে স্পর্শ করবে? সব পুরুষ একই স্যার, আপনিও তার ব্যতিক্রম নয়। প্লিজ নোরা, আমার একটা ভুলের জন্য তুমি সব পুরুষের সাথে আমায় তুলনা করো না। আমি কথা দিচ্ছি আর কখনো কোনোদিন তোমার অনুমতি ছাড়া তোমাকে ছুঁবো না। তুমি যখন চাইবে তখনই আমি তোমাকে স্পর্শ করব, তার আগে নয়। কথা দিলাম, বিশ্বাস রাখতে পারো আমার উপর। তবুও তুমি ইগনোর করো না আমায়। তোমার ইগনোর আমি নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। নোরা এই ব্যাপারে কিছু বলল না, শুধু বলল, আপনি বিছানায় শুয়ে পড়ুন স্যার। বলে উঠে চলে যেতে নেয়, তখন স্বামীর কথা শুনে দাঁড়িয়ে যায় নোরা। স্বামীর পেছন থেকে বলে ওঠে, তুমি কোথায় যাচ্ছ? নোরার সোজা সাপটা জবাব, আপনি যেহেতু বিছানায় শুবেন সেহেতু আমাকেও তো নিজের একটা ব্যবস্থা করতে হবে। আমরা তো এক বিছানাতেই থাকতে পারি। না, আপনি শুয়ে পড়ুন, আমি বেলকনিতে আছি। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন, নয়তো সকাল হলেই বাবার কাছে কথা শুনতে হবে। বাবা তো বলেই দিয়েছে বাবা তো বলেই দিছে তার একমাত্র জামাইয়ের যেন কোনো অসুবিধা না হয়। বলে বেলকনিতে চলে গেল নোরা। নোরার বেলকনিতে একটা চেয়ার আর একটা টেবিল রাখা আছে। অবসর সময়ে নোরা এখানে বই পড়ে। নোরা চেয়ারে বসে পড়ে। নোরার চোখে প্রচুর ঘুম। নোরা টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গেল। সকালে স্নিগ্ধ আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল নোরার। চোখ পিট পিট করে তাকায়। নড়তে গেলেই তখন নড়তে গেলেই মনে হলো কেউ যেন তাকে শক্ত করে জড়িয়ে রেখেছে। নোরার ভ্রু আপনা আপনি কুঁচকে আসে। নোরা দ্রুত চোখ মেলে তাকায়। আশেপাশে তাকাতেই বুঝতে পারে সে নিজের রুমে, কিন্তু কিন্তু সে তো কাল রাতে বেলকনিতে ছিল। চট করে নোরার পাশে তাকায়, বড় একটা ঝাটকা খায়। স্বামীর স্যার তাকে এভাবে জড়িয়ে ধরেছে। সহসাই নোরা চিৎকার করে ওঠে। নোরার চিৎকার ঘুম ভেঙে গেল স্বামীরের। চট জলদি উঠে বসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? নোরা দাঁতে দাঁত চেপে বলে, আমি এখানে কেন? স্বামীর চোখ ডলে ভালো করে তাকায় নোরাকে। নিজের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলল, আমি কিন্তু ইচ্ছে করে তোমার কাছে আসিনি নোরা। নোরা দাঁত কিরমির করে বলে, তাহলে আমি এখানে এলাম কি করে? ঘুমের মধ্যে উড়ে তো আর আসতে পারবো না। স্বামীর শুকনো ঢোক গিলল, কল্পনা করলো কাল রাতের কথা। নোরা রুম থেকে বেরিয়ে যখন বেলকনিতে চলে গেল, তখন বিছানায় বসে বসে হাজারো চিন্তা ভাবনা করছিল স্বামীর।
নোরা কিভাবে সারা রাত বেলকনিতে থাকবে? নোরা বেলকনিতে আর সে রুমে এটা হতে পারে না। তাই বিছানা থেকে নেমে বেলকনিতে আসে। এসে দেখে নোরা টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে গেছে। আর ঘুমের মধ্যে নোরাই কাত হয়ে পড়ে যাচ্ছিল। সেটা দেখে দৌড়ে গিয়ে নোরাকে ধরে ফেললো। তারপর পাজা কুলু করে রুমে এনে বিছানায় শুইয়ে দেয় আর নিজেও শুয়ে পড়ে। কিন্তু মাঝখানে দূরত্ব বজায় রেখে শুই সামির। কিন্তু নোরা ঘুমের ঘোরে ওকে জাপটে জড়িয়ে ধরে। নোরা যেহেতু নিজের ইচ্ছায় ওকে জড়িয়ে ধরেছে তাই আর নিজেকে ছাড়িয়ে নেয় না। কি হলো? চুপ করে আছেন কেন? সামির হকচকিয়ে গেল। তুতলায়া বলল, কি কি হয়েছে? সত্যি করে বলুন, আমি এখানে কি করে এলাম? আপনি নিয়ে আসছেন, তাই না? আমি আমি নিয়ে এসেছি সত্য কথা, কিন্তু আমি তোমার কাছে আসিনি। বিশ্বাস করো নোরা, আমি তোমার কাছে আসিনি, তুমিই আমার কাছে এসেছো। ঘুমের ঘোরে আমাকে জড়িয়ে ধরেছো। আমাকে এখানে এনেছেন কেন? আমি কি আপনাকে একবার বলেছি আমাকে নিয়ে আসতে? তাহলে কেন আনলেন? তুমি পড়ে যে যাচ্ছিলে তাই তো নিয়ে এসেছি। পড়লে পড়তাম, তাতে আপনার কি? আমারই তো সব। তুমি পড়লে আমার বাচ্চার কি হবে? আশ্চর্য! এখানে বাচ্চা আসছে কোথা থেকে? তুমি যদি পড়ে গিয়ে কোমর ভাঙতে তাহলে আমার বাচ্চা কি হতো বলো? তুমি যদি ঠিকঠাকই না থাকো তাহলে আমাদের বাচ্চা আসবে কোথা থেকে? কথাটা শুনে মুখ ফসকে বলে জিভে কামড় খেলো সামির। আর নোরা সামিরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সামিরের কথার মানেটা যখন নোরার মস্তিষ্কে ভালো করে বুঝতে পারলো, তখন লজ্জায় আর এক সেকেন্ডও দাঁড়ালো না। রাগে লজ্জায় স্বামীরকে অসভ্য লোক বলে ওয়াশরুমে চলে গেল। আর সামির নোরার যাওয়ার দিকে হাঁ হয়ে তাকিয়ে রইল। নোরা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো স্বামীর মুখে হাত দিয়ে বাবুক হয়ে বসে আছে। সেটা দেখে নোরা কিছু বলতে গিয়েও থেমে গেল। চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে মুখে স্নো মাখতে লাগলো। স্বামীর বিছানার দিকে নেমে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল, কিন্তু কয়েক সেকেন্ড পর ফিরে এলো। ওয়াশরুমের দরজা দাঁড়িয়ে নোরাকে উদ্দেশ্য করে বলল, বউ। নোরা বউ ডাক শুনে কয়েক সেকেন্ডের জন্য হয়ে গেল। আবার পিছনে থেকে স্বামীর ডেকে ওঠে, ও বউ, একটু শোনো না। নোরা ঘাড় কাত করে স্বামীর দিকে তাকালো, শান্ত গলায় বলল, বলুন। স্বামীর হেসে বলল, একটা ব্রাশ হবে? আমি কোথায় ব্রাশ পাবো? তোমার এক্সট্রা ব্রাশ নেই বাসায়? না। তাহলে এখন আমি কি করব? আসার সময় তো বাসা থেকে আনিনি। তা আমি কি করে বলবো? আসলে কি করবে? প্রবলেম নেই, আমি তোমার ব্রাশ দিয়েই ব্রাশ করে নিচ্ছি। বলে যেতে গেলে নোরার কথায় থেমে গেল। স্বামীর হাসি মুখে ঘুরে দাঁড়ালো। নোরা চেঁচিয়ে বলল, খবরদার, আপনি আমার ব্রাশ ছুবেন না। আমি আপনাকে ব্রাশ এনে দিচ্ছি। বলে ওয়ারড্রোব থেকে একটা নতুন ব্রাশ বের করে স্বামীর হাতে দিয়ে বলে, কারোর ব্যবহৃত জিনিস ব্যবহার করা উচিত না। এটা আমার একদমই পছন্দ না। স্বামীর হাসিমুখে বলল, অন্যের ব্যবহৃত উম জিনিস ফারহান চৌধুরী স্বামীর কখনো ব্যবহার করে না, বাট বউয়ের জিনিস হলে অন্য কথা। বলে ওয়াশরুমে ঢুকে গেল স্বামীর। উম রেখে নোরার থমকালো মুখ। ইদানিং স্বামীর কথায় কথায় নোরাকে নিজের বউ বলে দাবি করছে। কথা নেই বার্তা নেই বউ বলে ডেকে উঠছে। নোরা কিছু বলতে গিয়েও বলতে পারছে না। কোথায় গিয়ে যেন আটকে যাচ্ছে। সকালের নাস্তা করে স্বামীর নিজের গন্তব্যে চলে গেল। নোরা দুদিন পর আজ ভার্সিটিতে যাবে। নিহাল বাইকে করে নোরাকে পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু নিহালের একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় আর পারেনি। সেজন্য সায়ান নোরাকে পৌঁছে দিবে। বাইক এসে থামে ভার্সিটির চত্বরে। সায়ন নোরাকে নামিয়ে দিয়ে আবার বাইক স্টার্ট দিল। ভার্সিটির গেটের কাছে আসতে এক অঘটন ঘটে গেল। কোথা থেকে একটা মেয়ে হুট করে এসে সায়নের বাইকের সামনে এসে দাঁড়ায় পড়ে। সহসাই সায়ন ব্রেক করে আর মেয়েটা সায়নের বাইকে হালকা ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। সায়ন বাইক থেকে নেমে দ্রুত মেয়েটার কাছে গেল, জিজ্ঞাসা করলো, মিস, ঠিক আছেন আপনি? মেয়েটা নিচে থেকে উঠে রাগী চোখে সায়নের দিকে তাকায়। সায়ন করুণ চোখে তাকিয়ে বলে, সরি মিস, আমি বুঝতে পারিনি আপনি এভাবে সামনে চলে আসবেন। মেয়েটা রাগে মিশ্রিত কণ্ঠে বলল, ক্যাম্পাসের মধ্যে বাইক চালান কেন ভাই? আসলে আমি যদি কিছু আমার যদি কিছু হয়ে যেত তখন কি হতো? কিছু হতো না মিস। আপনি এভাবে মিস করছেন কেন? আপনার নাম তো জানি না, তাই আরকি।
আমি মিসন আমি মিসও তো হতে পারি, মিসেসও তো হতে পারি। সায়ন অবাক হয়ে বলল, আপনি বিবাহিত? অফ কোর্স, শুধু বিবাহিত না ২ বাচ্চার মাও আমি। সরি আন্টি, আপনাকে দেখে আসলে বোঝা যায় না যে আপনি ২ বাচ্চার মা। আন্টি? আমাকে দেখে আপনার আন্টি লাগে? মেয়েটা রাগী ফেস দেখে সায়নের মুখ খুব হাসি পায়। মেয়েটা যে ইচ্ছে করে নিজেকে বিবাহিত দাবি করছে সেটা সায়ন জানে। সেই জন্যই তো মেয়েটাকে রাগানোর জন্য আন্টি বলেছে। আর তাতেই সফলও হয়েছে সায়ন। সায়ন মুচকি হেসে বলে, সত্যি বলতে ১ম এ খেয়াল করিনি। আপনাকে আসলেই আন্টি, আন্টি লাগে। মিসেস আন্টি তো মিস আন্টি আপনার নাম কি? মেয়েটা রেগে-মেগে সায়ানের উপর দাঁত কিরমির করে গালে দিতে, দিতে চলে গেল। যেতে, যেতে মেয়েটা যেতেই সায়ন উচ্চস্বরে হেসে ওঠে। কয়েকদিন পর চৌধুরী বাড়ির সকলে আহমেদ বাড়ি এসেছে। চৌধুরী বাড়ির সবাই মূলত একটা কারণে এসেছে। স্বামীর অবশ্য আসেনি। আহমেদ বাড়ির সবাই মেহমানদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছেন। মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা, কোনো কিছুর কমতি রাখতে চান না। শ্বশুর বাড়ির সবার সাথে নোরাও বসে আছে। নোরাকে অবশ্য জোর করে বসিয়ে রাখা হয়েছে। স্বপ্না বেগমের কড়া নির্দেশ, এক পাও যেন না সরে। সরলে নোরার খবর আছে, সেই জন্য বাধ্য হয়েই বসে আছে নোরা। সামিরের বাবা সুলাইমান আহমেদকে বললেন, ভাই সাব, এবার আমরা নোরা মামুনিকে আমাদের বাসায় নিয়ে যেতে চাই। বাইরে কনে কনে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মৃদু ঝাপটানি এসে নোরার গায়ে আছড়ে পড়ছে। নোরা বেলকনিতে গ্রিল ধরে বৃষ্টি দেখছে। বৃষ্টির পানি যে তাকে বারবার ভিজিয়ে দিচ্ছে সেদিকে কোনো হুঁশ নেই। নোরা অপলক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। মাত্র ৭ দিন। ৭ দিন পর তাকে নিজের আপন নীড় ছেড়ে চলে যেতে হবে। ভাবতেই দম বন্ধ হয়ে আসছে, কান্না পাচ্ছে। কিন্তু কাঁদতে পারছে না নোরা। কেঁদে কেঁদে কেটে কি হবে? কেউ কি তার কথা শুনবে? শুনবে না। সামিরের বাবা আলতাফ চৌধুরী যখন বললেন, ভাই সাব, এবার আমরা নোরা মামুনিকে আমাদের বাসায় নিয়ে যেতে চাই। আপনাদের কোনো আপত্তি নেই তো? তখন নোরা কয়েক সেকেন্ডের জন্য একদম স্থির হয়ে গিয়েছিল। এই তো কিছুদিন আগে সে বাসায় ফিরল, আর এখনই তাকে এই বাড়ির নিজের আপনজনকে আবারও ছেড়ে চলে যেতে হবে। নোরার বাবা তখন হাসলেন, বললেন, কি বলেন ভাই সাহেব, আমাদের কোনো আপত্তি নেই। ইভেন আমার মেয়ে নোরা মামুনেরও কোনো আপত্তি নেই। সে এবার শ্বশুর বাড়ি যেতে কোনো অমত করবে না। কি মামুনি, ঠিক বললাম তো? নোরা চমকে বাবার দিকে তাকায়। বাবার বাবার হাসিমাখা মুখখানা দেখে কিছু বলার সাহস দেখল না। শুধু মুচকি হেসে জবাব দিল, জি বাবা। তারপর ঠিক হলো আগামী সপ্তাহে নোরা আর সামিরের ৪ হাত এক করে দেওয়ার হবে। দুজনের যেহেতু দুজনের বিয়ে হয়ে গেছে, তাই আর বিয়ে নিয়ে কোনো ঝামেলা রইল না। শুধু অনুষ্ঠান করে বিদায় দিলেই হয়ে যাবে। দেখতে, দেখতে দিনগুলি কেমন যেন চলে যাচ্ছে। এই তো ২ দিন আগে ২ পরিবার মিলে বিয়ের সব কেনাকাটা করতে গেল। আপাতত বিয়ের সব কেনাকাটা শেষ। উদাসীন আনমনা হয়ে দাঁড়িয়ে রইল নোরা। নোরা অনুভব করলো তার দিকে কেউ এগিয়ে আসছে। নোরা পিছনে তাকালো না। কারণ সে জানে এখন কে আসছে। আজ নোরার হলুদ খাল বিয়ে। তার সুবিধা তার সুবিধা নোরার একমাত্র বেস্ট ফ্রেন্ডের স্নিগ্ধা এসেছে। স্নিগ্ধা একেবারে বিয়ের দিনে আসতে চেয়েছিল, কিন্তু নোরা জোর করে এনেছে। একমাত্র বান্ধবীর কথা ফেলতে না পেরে স্নিগ্ধাকে আসতেই হয়েছে। স্নিগ্ধা আসার পর সে আরেকটা কাণ্ড ঘটেছে। স্নিগ্ধা আসার পরপরই সায়নের সাথে তার দেখা। স্নিগ্ধা আর নোরা ছাদ থেকে নামছিল, তখনই দুজনের মুখোমুখি হয়। সায়ন স্নিগ্ধাকে দেখে চেঁচিয়ে বলে, আরে আন্টি, আপনি আপনি আমাদের বাসায়? ভাইয়ের কথা শুনে নোরা থতমত খেল, আর স্নিগ্ধা রেগেমেগে চিল্লায়ে বলল, আপনি এখানে কি করছেন? আর আমাকে দেখে আপনার কোন অ্যাঙ্গেলে আন্টি মনে হয় আঙ্কেল? সায়ন মুচকি হেসে বলল, এটা আমার বাসা আন্টি। স্নিগ্ধা দাঁত কিরমির করে বলে, আর একবার আন্টি বললে আপনার মাথা আমি ফাটিয়ে দিব মিস্টার অসভ্য আঙ্কেল। সায়ন স্নিগ্ধাকে আরেকটু রাগানোর জন্য বলে, আন্টি, আপনার বাচ্চা দুটা কোথায়? তাদের আনেননি? আপনাকে তো আমি স্টপ। সহসায় নোরার ধমকে দুজনেই চুপসে গেল। নোরা দুজনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, সমস্যা কি তোদের? এভাবে চুলাচুলি করছিস কেন? আর ভাইয়া, তুমি স্নিগ্ধাকে আন্টি বলছো কেন? ওকে কি দেখতে আন্টির মতো লাগে? আর ওর বাচ্চা আসবে কোথা থেকে? ওর তো বিয়েই হয়নি। সায়ন বাঁকা হেসে বলল, সেটা ওনার কাছেই দেখ।
নোরা তখন তীক্ষ্ণ চোখে স্নিগ্ধার দিকে তাকালো। নোরার তাকানোর দিকে স্নিগ্ধা বোকা হাসলো। নোরা ভ্রু কুঁচকে বলল, সমস্যা কি? কই কিছু না তো। তাহলে তোরা একে অপরকে আঙ্কেল আন্টি বলছিস কেন? স্নিগ্ধা স্নিগ্ধা ঠোঁট উল্টে ইনোসেন্ট ফেস করে বলল, উনিই আমাকে প্রথম আন্টি বলছে নোরা। আমার কি দোষ? উনি যদি নিজেকে বিবাহিত দাবি করে, ২ বাচ্চার মা দাবি করেন, তাহলে আমি উনাকে আন্টি বললে দোষ কোথায় বনু? তোমাদের আগে দেখা হয়েছে? হুম। নোরা অবাক হয়ে বলে, কবে? আর স্নিগ্ধা, তুই বলিসনি আমার ভাইয়ের সাথে দেখা হয়েছে তোর? আমি কি জানি নাকি এই অসভ্য লোকটা তোর ভাই লাগে? আমি তো জানি নেহাল ভাই ছাড়া তোর আর কোনো ভাই নেই। তাহলে বুঝবো কেমনে বল? তোদের কবে দেখা হয়েছে সেটা বল আগে। ডিটেইলস বলবি কিন্তু। অতঃপর স্নিগ্ধা আর সায়ন সেদিনের সেই ঘটনা সব বলল। সব শুনে নোরা হু, হু করে হাসতে, হাসতে পেটে চেপে ধরে। স্নিগ্ধার এখন লজ্জা লাগছে। সে যদি জানতো এই ছেলেটা নোরার ছোট চাচার ছেলে, তাহলে সে কখনো অমন কথা বলতো না। ইচ্ছে করে বলে এখন নিজেই ফেঁসে গেছে। নুরাদের ছাদটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। ছাদে হলুদের অনুষ্ঠান হবে। নুরার কিছু কাজিন আর স্নিগ্ধা মিলে নুরাকে কাঁচা হলুদের সাজে সাজিয়ে দিয়েছে। হলুদ রাঙা শাড়িতে নুরাকে মারাত্মক সুন্দর লাগছে। স্নিগ্ধা নুরাকে লেভ ফুল করার জন্য বলে, বান্ধবী তোর এই সাজে যদি সামির স্যার দেখে না, তাহলে নির্ঘাত স্যার আজ কাত হয়ে যাবে। স্নিগ্ধার কথায় নোরা গাল দুটো লাল হয়ে গেল। মেয়েটা লজ্জা পাচ্ছে। তবুও এখনকার তবুও একেকজন একেক কথা বলছে। নোরা লজ্জায় আড়ষ্ট হয়ে বসে রইল। রুমে কেউ নেই, শুধু নোরা একা। নোরা বারবার নিজেকে আয়নায় দেখছে। আজ নোরার অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। বারবার সামিরের মুখটা ভেসে উঠছে। সামিরের মুখে বউ ডাকটা বারবার নোরার কানে বাজছে। নিজের ভাবনাতে নোরা নিজেই অবাক। সে সামিরকে নিয়ে ভাবছে কেন? সে সামিরকে পছন্দ করে না, কিন্তু কেন করে না? প্রশ্নটা অজানা নোরার। নোরা এমন হাজারো চিন্তা ভাবনায় মগ্ন ছিল। ঠিক তখনই কেউ পেছন থেকে এসে নোরাকে জড়িয়ে ধরে। সহসায় এমন হওয়ার নোরা আঁতকে ওঠে। ভয় মিশ্রিত কণ্ঠে বলল, কে? চারণ বলছি। নোরা খেয়াল করলো রুমের লাইট বন্ধ হয়ে গেছে। বন ঘর অন্ধকার। নোরা ভয়ে কেঁপে উঠল। জড়িয়ে ধরা মানুষটাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারছে না। নোরা নিজেই কেঁদে দেয়, কিন্তু হঠাৎ করে নোরার শরীর জুড়ে মৃদু কম্পন হলো। তাকে জড়িয়ে ধরে রাখা পুরুষের শীতল হাত তার মেহেদি মেহেদি পেটে আর কোমরে বিচরণ করে। নোরা ভয়ে এবার শব্দ করে কেঁদে দিয়ে বলে, প্লিজ ছাড়ুন আমায়। কে আপনি? এভাবে আমার রুমে এসে আমার সাথে অসভ্যতামি করছেন কেন? প্রেয়সীর কান্নার শব্দ পেয়ে চমকে উঠল সামির। আপনা আপনি হাত আলগা হয়ে গেল। হাত আলগা হতেই নোরা দূরে সরে গেল। নোরার চোখে মুখে ভয়, সামনে অভয় দাঁড়িয়ে আছে। নোরা কাঁদছে। নোরার প্রতিটা কান্নার শব্দে সামিরের বুকে গিয়ে বিঁধছে। তবুও সে নিশ্চুপ। সামিরের নোরার দিকে এগিয়ে যায়। নোরা আরো বেশি ভয় পেয়ে যায়। চেঁচিয়ে বলে, আপনি আগাচ্ছেন কেন? আমি কিন্তু চিৎকার করব। আমার স্পর্শ তুমি চিনতে পারলে না বউ? একটা বাক্যে নোরা স্তব্ধ হয়ে গেল। স্বামীর সুইচ বোর্ডে গিয়ে নূরের রুমের আলো জ্বালিয়ে দিল। তারপর প্রেয়সীর সামনে গিয়ে দাঁড়ালো। স্বামীর প্রেয়সীর স্তব্ধ মুখ দেখে মৃদু হাসলো। নোরার চোখে কার্নিশ দিয়ে পানি চুইয়ে চুইয়ে পড়ছে। স্বামীর স্পর্শে নোরা কেঁপে উঠল। নোরা কাঁপা গলায় বলল, আ আপনি? কেন অন্য কাউকে আশা করেছিলে? না মানে আপনি এখানে? স্বামীর হালকা মৃদু স্বরে বলল, প্রথম হলোটা আমিই চুয়াতে চেয়েছিলাম, তাই ছুটে এসেছিলাম তোমার কাছে, কিন্তু এসে যে এমন একটা পরিস্থিতিতে পড়বো বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি আমার স্পর্শ চিনতে পারবা, কিন্তু পারোনি। আর পারবেই বা কি করে? তুমি তো আর আমার ভালোবাসো না। আমায় তো তুমি আমি তো তোমায় জোর করে বিয়ে করেছি। আসলে আমারই ভুল হয়েছে। জোর করে কি আর সব হয়? সামিরের চোখ দুটো ছলছল করছে। সামিরের কথাগুলো নোরার বুকে গিয়ে লাগলো। নোরা বলল, আসলে স্যার, থাক, তোমায় আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পারছি তোমার বিষয়টা। আজ আসি, সাবধানে থেকো। বলে পা বাড়ালো সামির, কিন্তু বেশি দূর যেতে পারল না। তার আগেই একজোড়া নরম হাত তার ডান হাতটা টেনে ধরলো। সামিরের চোখ দুটো ছলছল করছে। স্বামীর কথাগুলো নোরার বুকে গিয়ে লাগলো। নোরা বলল, আসলে স্যার, থাক, তোমায় আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পারছি তোমার বিষয়টা। আজ আমি আসি, সাবধানে থেকো। বলে পা বাড়ালো সামির, কিন্তু বেশি দূর যেতে পারল না।
তার আগে একজোড়া নরম হাত স্বামীরের ডান হাতটা টেনে ধরে স্বামীর পিছনে ঘুরে তাকালো। নোরাকে তার দিকে এক দৃষ্টিতে তাকতে দেখে বলল, কিছু বলবে? নোরা মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ বলল। স্বামীর মৃদু স্বরে বলল, বলো, আমাকে কেমন লাগছে স্যার? এমন একটা প্রশ্ন শুনে আশ্চর্য হলো স্বামীর, কারণ নোরার মুখ থেকে এমন কথা আশা করেনি স্বামীর। স্বামীর নিশ্চুপ হয়ে নোরার পানে চেয়ে রইল। নোরা মুখ গোমড়া করে বলল, আমাকে ভালো লাগছে না, তাই না? তাই না স্বামীর? স্বামীর যেন আবার অবাক হলো। নোরার প্রশ্নে পাল্টা জবাব দিতে বেমালুম ভুলে গেছে সে। নোরা এবার করুণ গলায় বলল, আপনি কথাই বলছেন না কেন স্বামীর? সামিরের এবার হুঁশ হলো। বলল, হ্যাঁ, কি বলছিলেন? কি বলছিলে বলো? কি বলছিলে আপনি শুনেননি? আবার বলো। নোরা লাজুক হেসে মাথা নিচু করে বলে, আমাকে কেমন লাগছে? অসম্ভব সুন্দর। আপনাকেও। কি? নোরা নিচু থেকে চোখ তুলে সামিরের চোখের দিকে তাকালো। সামিরও নোরার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। নোরা ঠোঁট নোরার ঠোঁট কামড়ে বলে, কিছু না। তা বল তা বলতে হবে না। আবার বলো, আমি শুনতে চাই। হলুদ পাঞ্জাবিতে আপনাকে সুন্দর লাগছে। তুমি আমাকে নোটিস করছো? হুম। মুহূর্তে সামিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। এমন একটা দিনের জন্যই সে অপেক্ষা করছিল, যেদিন নুরা নিজ থেকে প্রশংসা করেছে। খুশিতে স্বামীর একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। নোরার দিকে এগিয়ে গিয়ে নোরাকে কুলে তুলে নেয়। তারপর নোরাকে নিয়ে ঘুরতে থাকলো। হঠাৎ এমন হওয়ায় নোরা ঘাবড়ে গেল। ভয়ে স্বামীর গলায় জড়িয়ে ধরে বলল, কি করছেন স্বামীর? পড়ে যাবো তো, প্লিজ নামিয়ে দিন। স্বামীর দাঁড়িয়ে গেল, কিন্তু নোরাকে কোলে থেকে না নামিয়েই বলল, আমি থাকতে তুমি পড়বে কেন বউ? পড়ার আগেই টুপ করে ধরে ফেলবো জান। আমি আজ খুব খুশি জানো। এই দিনটার জন্য আমি এতগুলো দিন অপেক্ষা করেছি। অবশেষে সেই দিনের দেখা মিলল। নোরা কিছু বলল না, নিচে যাবার জন্য চটপট করতে লাগলো। নোরার ছটফটানি দেখে স্বামীর রাগ হলো, তবুও হজম করে নিল। নোরার মিনমিন করে বলে, নামিয়ে দেন না স্যার, যে কোনো সময় সবাই চলে আসতে পারে, তাতে আমার কি? নোরার রুমের বাইরে দরজায় দাঁড়িয়ে আছে সায়ন, স্নিগ্ধা আর নোরার কিছু কাজিন। নিহাল ও ছিল, কিন্তু ছোট বোনের সামনে বড় ভাই থাকলে নোরা আরো লজ্জা পেতে পারে ভেবে চলে গেল। সায়ন কুক কুক করে কেসে বলল, আসতে পারি? সায়ন কণ্ঠ সুর চিনতে পেতেই চমকে উঠল নোরা। চটজলদি স্বামীরের কোল দেখে নেমে গেল। স্বামীর দরজার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সায়নরা হাসতে হাসতে ভেতরে ঢুকলো। নোরা লজ্জায় গুটিয়ে গেল। সায়ন হেসে বলল, আমরা সবাই কিন্তু সব দেখেছি নোরা। নোরা চোখ রাঙিয়ে সায়নের দিকে তাকায়। সায়ন দাঁত বের করে হাসে। বাকি সবাইও মিটমিট করে হাসছে, যা দেখে বাঁকা হেসে নোরাকে টান দিয়ে নিজের কাছে টেনে নেয়, কোমরে চেপে ধরে। সামিরের কাছে নোরা চোখ বড় বড় করে তাকায়। সামির বাঁকা হেসে বলল, আরো রোমান্স দেখবে শালাবাবু? আমার কিন্তু তোমাদের সামনে রোমান্স করতে কোনো প্রবলেম নেই। সামিরের কথা শুনে সবাই চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। নোরার দাঁত কিরমির করে সামিরের দিকে তাকায়। সামিরের ঠোঁটের কোণে হাসি লেগে আছে। নোরা হিসিয়ে বলে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন স্যার। লজ্জা শরম কি কিছু নেই আপনার? ছাড়ুন আমায়, দূরে থাকবেন। এতদিন তো দূরে দূরেই ছিল, আর কত দূরে থাকবে বউ? সায়ন কেশে দুষ্টু হেসে বলল, ওকে আমরাও দেখতে চাই জিজু। স্নিগ্ধা রাগী চোখে সায়নের দিকে তাকিয়ে বলে, আপনি তো খুব অসভ্য। চুপচাপ এখান থেকে চলুন। স্নিগ্ধা আহ, স্নিগ্ধা স্যার হিসেবে স্বামীকে খুব রেসপেক্ট করে। বান্ধবীর বর হিসেবে তার সাথে দেখা কখনো কথা হয়নি। স্যারের সামনে এভাবে থাকতেও লজ্জা করছে তার। ঘন্টাখানেক আগে নোরার হলুদ শেষ হয়েছে। নোরা ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়ায়। একটু পর স্নিগ্ধা এসে নোরার পাশে দাঁড়ালো। নোরাকে জিজ্ঞাসা করলো, একটা কথা বলবো নোরা? নোরা শান্ত শান্ত চোখে স্নিগ্ধার দিকে তাকালো, তারপর বলল, হ্যাঁ বল। তুই তো স্যারকে মন থেকে মেনে নিতে পারিসনি, তাহলে আজ যেটা ঘটলো সেটা কি ছিল? যদি মন থেকে মেনেই না নিস তাহলে এভাবে? সবকিছু কিন্তু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তোর মাথায় কি চলছে একটু খুলে বলবি প্লিজ? স্নিগ্ধার কথা শুনে নোরা মুচকি হাসলো। নোরার হাসির মানে বুঝলো না স্নিগ্ধা। অবাক হয়ে বলল, হাসছিস হাসছিস কেন বোন? এমনি। আচ্ছা, এত ঢং না করে বলবি নাকি আমি তোদের বাসা থেকে চলে যাব কোনটা? তোকে কোথাও যেতে হবে না, সবটা আমি বলছি আমি। বল।
দুদিন আগে সেদিন আহমেদ বাড়ি আর চৌধুরী বাড়ির সবাই বিয়ে কেনাকাটা করতে বের হয়েছিল। যেহেতু আমার বিয়ে তাই আমাকেও যেতে হয়েছিল। অবশ্য আমি যেতে চাইছিলাম না, বাবা আমাকে জোর করেই পাঠিয়েছিল। বাবার কথা রাখতে সেদিন গিয়েছিলাম। সেদিন স্বামীরও গিয়েছিল। তো সবাই তো যখন কেনাকাটা করতে ব্যস্ত তখন আমি নিজের মতো হেঁটে ঘুরে ঘুরে সব দেখছিলাম। আর তখনই থেমে গেলে কেন? তখন কি হয়েছিল? নোরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সেদিন ভাইয়া আর স্বামীর স্যারের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। দুজনে কি কথা বলছিল? স্বামীর স্যার নাকি আমাকে ভালোবাসেন। তবে সেটা একদিন দুদিন না, দীর্ঘ ৬ বছর, ৬ বছর ধরে নিশ্চুপ আমাকে ভালোবেসে আসছে। বিশ্বাস করো স্নিগ্ধা, আমি জানতাম না এই মানুষটা আমাকে নীরবে একতরফা ভালোবাসে। শুধু এই না, আমি তাদের আরো কিছু শুনেছিলাম। স্বামীর স্যার ভাইয়াকে বলছিল, তোর বোন আমায় না ভালোবাসলেও চলবে নিহাল। নূর, জানিস স্বামীর স্যার আমায় ভালোবাসে, আমাকে খুব ভালোবাসে, ভালো বলে ডাকেন। তবে আমার তবে সেটা আমার সামনে না, আড়ালে। আমার নূর শুধু আমার চোখের সামনেই থাকলেই হবে। আমার নূর আমার কাছে থাকলেই আমি সারাটা জীবন একতরফা ভালোবেসে পার করে দিতে পারবো। আমার শুধু নূরকে লাগবে। সামিরের চোখে সেদিন পানি দেখেছিলাম। স্বামীর স্যার আমার জন্য কাঁদছিলেন। তুই ভাব, যে মানুষটা আমাকে ভালোবেসে আমার আড়ালেই এইভাবে কাঁদতে পারে, আর আমি যখন সেটা নিজ চোখে দেখি, অনুভব করি, তাহলে সেই মানুষটাকে মেনে না নিতে পারি বল? সেদিন সামিরের চোখের পানি আর আমার বুকে গিয়ে লাগছিল। আমি বিস্ময় হতবাক হয়ে মানুষটাকে শুধু দেখে যাচ্ছিলাম। তার তার আমার ভালোবাসা লাগবে না, শুধু আমাকেই লাগবে। সেই মানুষটার ভালোবাসা কি করে পায়ে ঠেলে দেই বল তুই? তাই মন থেকে মানুষটাকে আমি মেনে নিলাম। হয়তো এখন ভালোবাসি না, কিন্তু আস্তে আস্তে ঠিকই একদিন ভালোবেসে ফেলবো। হয়তো তার মতো এতটা ভালোবাসতে পারবো, কিন্তু ভালোবাসতে পারবো না, কিন্তু কমও পারবো না। আমি আমার সবটুকু দিয়ে মানুষটাকে ভালোবাসবো, ভালো রাখার চেষ্টা করব। নোরার কথা শুনে স্নিগ্ধা নিজেই অবাক। হা হয়ে নোরার দিকে তাকিয়ে রয়েছে। নোরা বাইরের দিকে দৃষ্টি রেখে টানা নিঃশ্বাস নেয়। স্নিগ্ধা গুড় থেকে বের হয়ে বলে, ইউ আর ভেরি লাকি পারসন বেইন। বেব, সত্যি তুই অনেক ভাগ্যবতী, নইলে স্বামীর স্যারের মতো একজনকে নিজের জীবনে পাস। ইস, স্যার কিন্তু হ্যাপি রোমান্টিক। নোরা লাজুক হেসে বলল, কি যে বলিস না তুই। স্নিগ্ধা হেসে বললে, আমি ঠিকই বলছি সোনা, সত্যিই স্যার অনেক অনেক রোমান্টিক, নইলে আজ সবার সামনে রোমান্স করার কথা বলতো তুই বল? নোরা ঠোঁট কামড়ে হাসলো। স্নিগ্ধা নোরাকে গোতা দিয়ে বলল, লজ্জা পেও না জান, কালকের জন্য কিছু লজ্জা তুলে রাখো। স্নিগ্ধার কথা শুনে নোরা আরো বেশি লজ্জায় নুয়ে গেল। শত বছরের অপেক্ষা যেন শেষ হলো সামিরের। দীর্ঘদিনের ভালোবাসা দীর্ঘদিনের ভালোবাসার অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে। সামির আজ খুব বেশি খুশি। ভালোবাসার মানুষকে সে আজ নিজের করে পাবে। এর থেকে খুশি আর কি বা হতে পারে? নোরা আজ লাল টুকটুকে লেহেঙ্গা পরেছে, যেটা স্বামীরই পছন্দ করে কিনেছে। নোরাকে আজ পার্লারে মেয়েরা সাজিয়ে দিয়ে গেছে। স্বামীরের আদেশ, নোরাকে আজ সুন্দর করে সাজাতে হবে, একদম তার মনের মতো করে। নোরাকে সাজানো হয়ে গেলে পার্লারের মেয়ের দুটো চলে যায়। নোরা তখন রুমে একা। সবাই নিচে চলে গেছে, কারণ বর আসার খবর পেয়েই সবাই ছুটেছে। সবাই চলে গেলে নোরা বেলকনিতে চলে যায়। নোরার বেলকনি থেকে নিচে বেয়ে গেট স্পষ্ট দেখা যায়। নোরা দাঁড়িয়ে দেখতে লাগলো সব। আজ নোরার এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে অনুভূতির সাথে আগে পরিচিত নয় সে। নিচে বিয়ের গেটটার টাকা নিয়ে তর্কাতর্কি চলছে। মেয়ে পক্ষ কম নয়, ছেলে পক্ষ কম নয়। সমান তালে দুই পক্ষ তর্কাতর্কি করেই চলেছে। স্বামীর আজ নিশ্চুপ হয়ে সবকিছু দেখছে, কিন্তু কিছু বলছে না। হঠাৎ করে স্বামীরের চোখ গেল দোতলার এক এক পরীর দিকে। সামিরের দৃষ্টি সেখানেই থমকে গেল। নোরা তো ওদিকেই চেয়েছিল। সহসা সামিরের তাকানো বরকে গেল। দুজনে চোখাচোখি হলো। কেউই চোখ সরালো না। স্বামীর মায়াভরা চোখে প্রিয় মানুষটাকে মন ভরে দেখতে লাগলো। তখনই সায়নের চোখ গেল সামিরের দিকে। সায়ন এতক্ষণ গেটের টাকা নিয়ে তর্কাতর্কি করছিল, সেজন্য সামিরের দিকে তার নজর পড়েনি। কিন্তু হঠাৎ করে নজর যায় সামিরের উপর। সামিরের জিজুকে উপরে তাকিয়ে থাকতে দেখে আপনা আপনি ভ্রু কুঁচকে এলো সায়নের।
তারপর স্বামীর দৃষ্টি অনুসরণ করে তাকাতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তারপর দুষ্টু হাসি বলল, "জিজু, ৫০,০০০ টাকার ১ টাকা কম হলেও আমরা আপনাকে ভিতরে যেতে দিব না। গুনে, গুনে ৫০,০০০ টাকা দেন, তারপর ভিতরে যান। অ্যান্ড আমার বোনকে নিজের ঘরে নেন।" স্বামীর নোরার দিকে দৃষ্টি রেখে জবাব দেয়, "হ্যাঁ, তোমরা যা চেয়েছ তাই পাবে।" সামিয়া ব্যাগ থেকে ৫০,০০০ টাকা গুনে, গুনে বের করে দেয় বোন। সামিয়া অবাক হয়ে বলল, "কিন্তু ভাইয়া।" "উফস, বিরক্ত করিস কেন? যা বলছি তাই কর।" সামিয়া আশ্চর্য হয়ে বলে, "আমি তোমায় আমি তোমায় কখন বিরক্ত করলাম ভাইয়া? এতক্ষণ ধরে বকবক করে কি লাভটা হলো? সে তো ওদের দাবি মেনে নিতে হলো। তার থেকে ভালো ছিল প্রথমেই মেনে নিতাম।" সামিয়া ভাইয়ের উপর রাগে গজগজ করতে করতে এক বান্ডিল টাকা বের করে সায়নের হাতে দিল। সায়নরা সবাই তো মহা খুশি। সায়নের পাশে স্নিগ্ধা হাঁ করে তাকিয়ে সব দেখছিল। তাদের দাবি মেনে নেওয়া স্নিগ্ধা বেশ অবাক হয়েছে। অবাক হয়ে সায়নকে গুঁতা দিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করে, "আপনি বললেন আর স্যার আমাদের টাকা দিয়ে দিল, বিষয়টা কেমন হয়ে গেল না?" "না মানে এতক্ষণ বকবক করে যেখানে কাজ হলো না সেখানে এক কথাতেই পাক্কা ৫০,০০০ টাকা দিয়ে দিল?" সায়ন মুচকি হেসে বলল, "তোমার ওই চুট্ট মাথায় এসব ঢুকবে না।" সায়নের কথায় রেগে গেল স্নিগ্ধা, দাঁত কিরমির করে বলে, "একদম রাগাবেন না আমায়। বনিতা না করে বলুন তো কাহিনীটা কি?" সায়ন বাঁকা হেসে বলল, "উপরে তাকাও।" সায়নের কথা মতো স্নিগ্ধা উপরে তাকালো। নোরাকে বেলকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে বো- যা বোঝার বুঝে গেল তারা। গেটের সব ঝামেলা শেষ করে নতুন বরকে ভিতরে নিয়ে যাওয়া হলো। তারপর খাতির যত্ন করা হলো। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষণের সময় এলো, নোরার বিদায়। প্রত্যেকটা মেয়ের জীবনে এমন একটা দিন আসে যেটা খুব বেদনাদায়ক। বিদায়ের সময় নোরার কান্নায় ভেঙে পড়ে। প্রেয়সীর চোখের পানিতে স্বামীর বুকটা ফেটে যাচ্ছে। যথাসম্ভব নোরাকে সামলানোর চেষ্টা করছে। একপাশে দাঁড়িয়ে নীরবে কেঁদে চলেছে সায়ন আর নিহাল। সাবা সাবান দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। নোরা বাবার কাছ থেকে কাঁদতে কাঁদতে এবার দুই ভাইয়ের কাছে এলো। এতক্ষণ দুই ভাই নীরবে কাঁদলেও এবার আর নিজেদেরকে ধরে রাখতে পারল না, শব্দ করে কেঁদে নিল। নোরা দুই হাতে দুই ভাইকে জড়িয়ে ধরে ভাইয়া বলে কেঁদে উঠল। ভাই বোনের সম্পর্কটা খুব স্পেশাল। হাজারো মারামারি ঝগড়া রাগ করে কথা বলা বন্ধ করে দেওয়া, অথচ দিন শেষে আবার মিলে যাওয়া, একে অপরের সাথে কথা না বলে থাকতে না পারা, সবটা যেন আজ খুব বেশি মনে পড়ছে তাদের। নিহাল সবার বড়, অথচ সে পাগলের মতো কান্না করছে। নুরার বাবা নিঃশব্দে কাঁদছেন। একমাত্র মেয়ের বিদায়ে তার বুক ফেটে যাচ্ছে, তবুও হাসি মুখে বিদায় দিতে হচ্ছে। সামিরের বাবা আলতাফ চৌধুরী এগিয়ে এলেন তিনজনের দিকে। তিনি নিহালের কাঁধে হাত রেখে বললেন, "নিহাল, সায়ন, সায়ন না হয় ছোট, কিন্তু তুমি তো বড়। তুমি এইভাবে কাঁদলে নুরা, মা, সায়ন কিভাবে নিজেদেরকে সামলাবে বলো? তুমি এখন সবার ভরসা। বড় ভাই হিসেবে তুমি নিজেকে সামলাও।" আলতাফ চৌধুরীর কথা শুনে নিহাল কান্না থামিয়ে দেয়। ঠোঁট কেঁপে কান্না আটকানোর চেষ্টা করে। তারপর বোনের মাথায় আলতো করে হাত রেখে কাঁপা গলায় বলে, "নোরা বোন, আমার কাঁদিস না। আমরা তো তোর কাছে কাছে ফিটে করেই তোর কাছে ফিটেই আছি সোনা। কাঁদলে কিন্তু তোর সাজ নষ্ট হয়ে যাবে।" নোরার নোরাও কান্না থামালো না। সায়ন নিজেও কান্না থামিয়ে বেস্ট ফ্রেন্ডের সমান বোনকে হাসানোর জন্য বলল, "এই পেতনি, এমন ভাবে মরা কান্না জুড়েছিস কেন? এমন ভাবে কাঁদছিস যেন বাড়িতে কেউ মরেছে।" নোরা কান্নারত অবস্থায় রাগী গলায় বলল, "ভাইয়া, একদম মজা করবে না তুমি।" "আচ্ছা বাবা, করলাম না, কিন্তু তোর এই মরা কান্না তুই থামা বইন। তুই কি জানিস তোর এই কান্নার শব্দ শুনে আমার কান যা যা করছে? মনে হচ্ছে কানের ভিতরে বড় মাছি ঢুকে ভু ভু করে শব্দ করছে। উফস, কি বিরক্তিকর!" সায়নের কথা শুনে নোরার কান্না থেমে গেছে। বেচারি নোরা কান্নার বদলে রেগে গেল। রেগেমেগে সায়নের পিঠে খিল ঘুষি মেরে বলে, "জীবনে ভালো হবে না তুমি?" সায়ন পিঠ ডলতে ডলতে বলল, "বড় ভাই সবার সামনে মারছিস, লজ্জা করে না তোর? আশেপাশে তাকিয়ে দেখ কত শত মানুষ, আর তুই আমায় মারলি?" নোরা মাথা কাত করে একবার ডান দিকে তো আরেকবার বাম দিকে তাকায়। তারপর জিভে কামড় দিয়ে বসে বললে, "সরি ভাইয়া, আসলে আমি ভুলে গেছিলাম।" নুরার ইনোসেন্ট ফেস দেখে সায়ন সহ বাকিরা হেসে ফেলল। সামির তো বইয়ের বাচ্চামি দেখে রীতিমতো হাঁ হয়ে গেল। যা দেখে সামির ভাইয়ের কাছে এসে বলল, "ভাইয়া, মুখটা বন্ধ করে নয়তো মাছি ঢুকে যাবে।"
স্বামীর মুখ বন্ধ করে বোনের দিকে তাকায়। সামিয়া সামিয়া হেসে বলল, তোমার জীবনে তেজপাতা ভাইয়া, বলে হেসে উঠল। স্বামীর মনে মনে হেসে বলে, আমি জানি তো এই মেয়েটা আমার সাথে থাকলে আমার জীবনটা তেজপাতা হবে, তবুও আমি এই মেয়েটাকেই চাই। দিন শেষে শুধু তার হাসি মুখটাই চাই, যে হাসি মুখের দিকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। অনেক খুঁজে তাকে পেয়েছি, কখনো হারাতে দেব না। খুব যত্নে সংগোপনে হৃদয়ের মাঝে লুকিয়ে রাখবো। ভালোবাসি বউ। ফুলের সজ্জিত কাটিয়ে ঘোমটা দিয়ে বসে আছে নোরা। ভয়, লজ্জা, আড়ষ্ট সে। একটু পর স্বামীর রুমে ঢুকে। স্বামীর আসতে একটু লেট হয়েছে, কারণ তার ভাই বোন এগুলো জেগে বসেছিল। স্বামীর জন্য শালা শালিদের 50,000 টাকা দিয়েছে, তেমনি তাদেরকেও দিতে হবে। না দিলে স্বামীর কোনো ছাড় নেই। স্বামীর প্রথমে একটু তেরামি করলেও পরে ঠিকই টাকা দিয়ে দেয়। দেন ধ্যান রুমে ঢুকে স্বামীর দরজা বন্ধ করে খাটের কাছে এগিয়ে এলো। স্বামীর পায়ের শব্দে নোরার হৃদস্পন্দন দুক দুক করছে। বিছানার চাদর গামছা ধরে শক্ত করে চেপে ধরলো। স্বামীরের মাথা ঢেকে বিয়ের টুপি খুলে বিছানায় গিয়ে বসলো। স্বামীরের বসার শব্দে নোরা কেঁপে উঠলো। স্বামীরের স্বামীরের নরম গলায় নোরাকে ডাক দেয়, নোর। নোরা কাঁপা গলায় হু বলল। স্বামীর মুচকি হেসে নোরার ঘোমটা তুলে বলল, মাশাআল্লাহ, আসমানের চাঁদ আমার রুমে, এর থেকে বড় সৌভাগ্যের আর কি আছে আমার। স্বামীরের কথা শুনে চমকালো নোরা। মনে মনে প্রশ্ন জাগলো, সে কি সত্যি এই ছাদের মতো, নাকি স্বামী তাকে ভালোবেসে বলে তাকে তার কাছে ছাদের মতো লাগে। এটাই হবে। সে তো খুব বেশি সুন্দর নয়। নোরারা ভাবনার মাঝে এই স্বামীর বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, একেবারে উজু করে এসো, একসাথে নামাজ পড়বো দুজন। নোরা মাথা ঝাঁকালো, স্বামীর বিছানা থেকে নেমে গেল। তারপর নোরাও নামলো। নোরা একটা সুতি নীল শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। নোরা যেতেই স্বামীর রুমের ভিতরে পোশাকগুলো পাল্টাতে লাগলো। নোরা বের হওয়ার আগেই স্বামীর চেঞ্জ করে নিল। স্বামীর পরনে হোয়াইট কালার টি শার্ট আর ব্ল্যাক কালারের ট্রাউজার। নোরা গামছা দিয়ে মাথা মুছতে মুছতে রুম থেকে বের হলো। নোরার মুখটা দিয়ে টপ টপ করে পানি চুইয়ে চুইয়ে পড়ছে। নোরার চুলগুলো কোমর সমান। চুল দিয়ে পানি পড়ছে আর নোরার সেটাই মোছার চেষ্টা করে যাচ্ছে। স্বামীর মুগ্ধ দৃষ্টিতে সদ্য গোসল করা নোরার দিকে পলকহীন তাকিয়ে রইল। স্বামীর চোখে মুখে তখন মুগ্ধতা। নোরা এগিয়ে আস্তে আস্তে খেয়াল করলো স্বামীর ওর দিকে তাকিয়ে আছে। নোরা স্বামীর সামনে গিয়ে দাঁড়ালো, হাত উঁচু করে তড়ি বাজিয়ে বলল, এই যে মিস্টার, হা করে কি দেখছেন। নোরার ডাকে স্বামীর ধ্যান ভাঙে। মাথা চুলকাতে চুলকাতে বলে, তোমাকে। নোরা লজ্জা পেল, লজ্জা মাথা নিচু করে নেয়। স্বামীর নোরার থুতনি ধরে উঁচু করে তুললো, তারপর ঠোঁটে হাসি রেখে বলল, অসম্ভব রকমের সুন্দর লাগছে তোমায়। নোরা কিছু বলল না, মুচকি হাসলেন। এই প্রসঙ্গ বাদ দেওয়ার জন্য নোরা বলল, আপনি রুমের মধ্যেই চেঞ্জ করে নিলেন, একটু অপেক্ষা করতেন, আমি বের হলে তারপর না হয় করতেন। হ্যাঁ, বাট তুমি চাইলে তোমার সাথে আমাকে নিতে পারতে, কিন্তু তুমি তো আমায় না নিয়েই চলে গেলে, তাই ভাবলাম রুমেই কাজ সেরে ফেলি। স্বামীরের কথায় নোরা লজ্জা পেল। লজ্জায় চলে যেতে গেলে স্বামীরের কথায় থেমে গেল নোরা। স্বামীর বলে, তুমি গোসল করেছো কেন? অসময়ে গোসল করা তোমার মোটেও উচিত হয়নি। যদি ঠান্ডা লেগে যায় তখন তো তুমি অসুস্থ হয়ে পড়বে। স্বামীর কথা শুনে ভ্রু কুঁচকে ফেললেও পরের কথাগুলো শুনে হৃদয়ের মাঝে কেমন যেন ভালো লাগা কাজ করলো। স্বামীর তাকে নিয়ে চিন্তা করে একটু নয়, অনেক বেশি। নোরা মুচকি হেসে বলল, সমস্যা নেই, আমার অভ্যাস আছে। স্বামীর ভ্রু কুঁচকে বলল, তুমি রাত বেরাতে ঠান্ডা পানি দিয়ে গোসল করো কেন? হ্যাঁ। হোয়াট? নোরা অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি এত অবাক হচ্ছেন কেন সামির স্যার? স্বামীর মেয়েকে রাগ দেখিয়ে বলল, ফার্দার জন্য গোসল করতে না দেখি। আশ্চর্য। শোনো, তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ। আমি চাই না ছোটখাটো কোনো জিনিসে তুমি অসুস্থ হয়ে পড়ো। সো বি কেয়ারফুল। আমার কথা মেনে চলবে, নয়তো। নোরা বাঁকা হেসে বলল, নয়তো কি করবেন? স্বামীর এক ঝটকায় নোরাকে টেনে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। সহসা এমন হওয়ায় নোরা কেঁপে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, কি করছেন? স্বামীর শীতল গলায় বলল, নয়তো খুব খারাপ। আমার কথা না মানলে তোমাকে শাস্তি পেতে হবে প্রিয়। নোরা হাসলো, তবে নিঃশব্দে নয়, শব্দ করে জোরে জোরেই হেসে উঠল। নোরার হাসির দেখে স্বামীর চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, তুমি হাসছো কেন? নোরা হাসি থামিয়ে বলল,
আপনার বাচ্চামি দেখে আমি বাচ্চামি করছি? নোরা ঠোঁট টিপে হাসি আটকে রেখে বলল, "আচ্ছা স্যার, আমাকে কি আপনার বাচ্চা মনে হয়? না মানে একটু গোসল করলেই ঠান্ডা লেগে যাবে, জ্বর বাঁধিয়ে ফেলবো?" স্বামীর নোরাকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, "আমার ভালোবাসা তোমার কাছে বাচ্চামি মনে হয় নূর? যখন যখন তুমি থাকবা যখন আমি থাকবো না তখন তুমি টের পাবা। এই স্বামীর বাচ্চামিগুলো খুব মিস করবা।" স্বামীরের কথায় নোরার বুকটা ছেদ করে ওঠে। স্বামীরকে বলে, "এসব আপনি কি বলছেন স্যার?" স্বামীর অভিমানী গলায় বলল, "ঠিকই তো বলছি। আমি যেদিন হারিয়ে যাব সেদিন।" সহসা নোরা স্বামীর মুখ চেপে ধরে ছলছল চোখে তাকিয়ে বলে, "খবরদার এসব বাজে কথা বলবেন না। আপনি কোথাও হারিয়ে যাবেন না। আমার কাছেই থাকবেন, কোথাও যেতে দিব না।" নিজের জন্য নোরার চোখে একটু একটু ভালোবাসা দেখে মনটা ভরে গেল স্বামীরের। তাই হেসে বলল, "কোথাও যাব না, তোমার কাছেই থাকবো। হ্যাপি?" ওরা মাথা জাগালো, তারপর দুজনে ২ রাকাত নফল নামাজ পড়ে বেলকনিতে গেল। দীর্ঘ সময় ধরে দুজনে গল্প করলো। খুব ভোরে ঘুম ভাঙলো নোরার। চোখ ফিট করে তাকালো। নিজেকে স্বামীরের বাহুডোরে আবদ্ধ দেখে মুচকি হাসলো। নোরা ধীরে ধীরে স্বামীরের হাত থেকে নিজেকে সরাতে চাইলে কিন্তু স্বামীর আরো শক্ত করে চেপে ধরে ঘুম কণ্ঠে বলল, "এত নড়ছো কেন? ঘুমাতে দাও।" নোরা চোখ বড় করে বলে, "কয়টা বাজে খেয়াল আছে আপনার? ছাড়ুন আমাকে, নিচে যেতে হবে। লোকে কি ভাববে বলুন তো?" স্বামীর চোখ বন্ধ করে হেসে বলল, "কি আর বলবে? বলবে নতুন বউ শুয়ে আছে, জামাইয়ের সাথে রোমান্স করছে, প্রেম করছে। ছি! কি অসভ্য আপনি!" সত্যি কথা বললাম বলেই অসভ্য হয়ে গেলাম? তবে সমস্যা নেই, বউয়ের কাছেই তো হয়েছি। আপনি আসলেই অসভ্য। জানি তো, মিসকে শয়তান। স্বামীর লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে বলে, "কি বললে?" নোরা হকচকিয়ে বলে, আমতা করে বললে, কই কি বললাম? কিছু তো বলিনি। কিন্তু আমি যে শুনলাম।" "কি শুনেছেন?" "কিছু না" বলে উম ধড়াম করে বিছানায় শুয়ে পড়ে। নোরাকে টান দিতে যাবে তখনই নোরা বিছানা থেকে লাফ দিয়ে নেমে যায়। স্বামীর চোখ ছোট করে বলে, "ইঁদুরের মাথা লাফাচ্ছ কেন? চুপচাপ আমার বুকে আসো।" নোরা মুখ বাঁকিয়ে বলল, "আমার কি টেকা পড়েছে আপনার বুকে গিয়ে শুবো?" নোরার কথায় হাঁ করে তাকিয়ে রইল। নোরা আবার বলল, "আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর আপনি ফ্রেশ হতে যাবেন। দুজনে নিচে যাবো।" বলে লাগেজ থেকে একটা লাল শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল নোরা। আর স্বামীর হাঁ হয়ে রইল। সে কোন নোরাকে দেখছে? চুপচাপ সেই নোরা নাকি তেজি লঙ্কা? কথায় মেয়েটা তার মুখের উপর কথা বলছে ভেবে হাসল স্বামীর। কারণ ফাইয়ান চৌধুরী সামিরের বউ তেজ থাকবে না, এটা কি মানা যায়? মোটেও না। তবে সে তো এমন নুরাকেই দেখতে চেয়েছিল, অবশেষে পেয়েছে। আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে সে নুরার মতো মানুষকে ভালোবেসে নিজের করে পেয়েছে। নুরা হালকা সেজেগুজে রুম থেকে বের হলো নিচে যাওয়ার জন্য। নুরার পরনে লাল জামদানি শাড়ি, কানে একজোড়া স্বর্ণের দুল, নাকে ডায়মন্ডের সাদা চকচকে নাকফুল, হাতে মোটা স্বর্ণের বালা। এগুলো সবাই চৌধুরী বাড়ি থেকেই দেওয়া হয়েছে। নুরার বাবার বাড়ি থেকে অনেক গহনা দেওয়া হয়েছে, যেগুলো নুরা সযত্নে ড্রয়ারে তুলে রেখেছে। সে যেহেতু নতুন বউ, তাই এগুলা পরেছে, নয়তো সে পরতো না। এসব স্বর্ণ-টর্ণ নুরার পরতে একদমই ভালো লাগে না। নুরা একা নামতে চায়নি। স্বামীর বলেছে, "তুমি বের হয়ে একটু আগাও, আমি আসতেছি।" সমীরের কথা মতো নোরা নিচে নামছিল, কিন্তু যখন সে যাওয়ার জন্য সিঁড়িতে পা দিবে তখনই একজন মহিলার কথা শুনে নোরার পা দুটো আচমকা থেমে গেল। নোরার দাঁড়িয়ে গেল। ভদ্রমহিলার কথা শুনে নীরবে কেঁদে ওঠে। ভদ্রমহিলা নোরার শাশুড়িকে বলছেন, "আপা, এই মাইয়া তো সেদিন বিয়ের রাতেই পালায় গেছিল। তাহলে আবার সেই মাইয়া দাঁড়িয়ে চৌধুরী বাড়ির বউ করে আনছেন কেন? যে মেয়ে বিয়ের রাতে পালায়া যাইতে পারে সে মাইয়া ২ বছর পর ফিরে আসে সংসার করব, এটা কি করে হয় কন? এই মাইয়া চৌধুরী বাড়ির বউ হওয়ার যোগ্য না। আমাদের স্বামীর লাখে একটা ফুলাও ওর থেকে ভালো কাউরে ডিজার্ভ করে।" স্বামীর রুম থেকে সবে বেরিয়ে এলো। সিঁড়ির কাছে আসতে একজোড়া অশ্রুসিক্ত চোখ। হ্যাঁ, তার প্রেয়সীর চোখে পানি। স্বামীর সেটা দেখে চুট করে সে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, "এই পাখি, কাঁদছো কেন তুমি? কি হয়েছে? কে কি বলেছে আমায় বলো?" নোরা হেঁচকি তুলে কেঁদেই চলেছে। প্রেয়সীর চোখের পানি স্বামীরের হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেল। মাথা উঠে গেল রাগ। তবে এই মুহূর্তে আগে বউকে সামলানো উচিত বলে স্বামীর মনে হলো। তাই নোরাকে বলল, "পাখি কেঁদো না জান আমার। আমি আছি তো, কি হয়েছে বলো আমায়?" ওরা কান্না থামিয়ে দিল। এখন স্বামীরকে কিছু বলতে চাইল না।
চোখের পানি মুছে হালকা মুচকি হেসে বলল, কিছু হয়নি। স্বামীর সন্দিহান চোখে বলে, তাহলে এখানে দাঁড়িয়ে কাঁদছিলে কেন? জানি না, নিচে চলুন বলে পা বাড়ালো নোরা। স্বামীর সেখানে দাঁড়িয়ে রইল, সিঁড়ি রেলিং ধরে ড্রয়িং রুমে পর্যবেক্ষণ করলো। ড্রয়িং রুমের সোফায় একজন মাঝবয়সী মহিলা পান চিবোচ্ছেন আর হেসে হেসে তার মায়ের সাথে কথা বলছেন। আপাতত ড্রয়িং রুমে কেউ নেই। স্বামীর যা বোঝার বোঝা হয়ে গেল। স্বামীর রহস্যময় হেসে নিচে নামলো। নোরা ভদ্র মেয়ের মতো গিয়ে শাশুড়ির পাশে বসলো। স্বামীরের মা রীতা চৌধুরী মুচকি হেসে নোরাকে বলে, মানিয়ে নিতে কষ্ট হচ্ছে না তো তোমার মা? নোরা মানুষটা নোরা মানুষটা দেখে অবাক হয়ে তাকায়। একটু আগে যে মানুষটা তার সামনে তার নামে এতগুলো নিন্দা করলো, সেই মানুষটা এখন তার সাথে হেসে কথা বলছে। নোরার মনে প্রশ্ন জেগে। মহিলার প্রশ্নে রীতা চৌধুরী কি জবাব দিয়েছিলেন নোরা শুনতে পায়নি। রীতা বেগম সচরাচর একটা খুব জোরে কথা বলেন না, খুব আস্তে কথা বলেন, সেজন্য নোরা শুনতে পায়নি। নোরার ভাবনার মাঝে তিনি তিনি ফের বললেন, কি হলো নোরা, কি ভাবছো? সব ঠিকঠাক আছে তো? নোরা চমকে উঠল, তারপর মুচকি হেসে বলল, জি মা, সব ঠিকঠাক আছে। স্বামীর ঘুম থেকে উঠছে। নোরার জবাব দেওয়ার আগেই স্বামীর যে মহিলার পাশে বসে পাশ শব্দ করে হেসে বলল, চলে এসেছি মা। রীতা বেগম হেসে বলল, সবার নাস্তা করা হয়ে গেছে, তোরা দুজন গিয়ে করে নে বাবা, আমি টেবিলে সব সাজায় রেখেছি। ওনার মনে মনে খারাপ লাগলো। প্রথম দিন শ্বশুর বাড়ি এসে সবার দেরিতে ঘুম থেকে উঠেছে। বিষয়টা তার কাছে লজ্জাজনক লাগলো। তাই মিনমিন করে বলে, সরি মা। রীতা বেগম অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কেন? নোরা মাথা নিচু করে বলে, আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে মা। রীতা বেগম হেসে বললেন, সমস্যা নেমে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পাশ থেকে ভদ্র মহিলা বললেন, বিয়ের প্রথম দিন এত দেরি করে ঘুম থেকে উঠে কেউ মেয়ে? এটা শ্বশুরবাড়ি, তোমার বাবার বাড়ি না। মহিলার কথা শুনে মুখ কালো হয়ে গেল নোরার। নোরা চুপ হয়ে রয়েছে। রীতা বেগম বললেন, আপা, আজ থেকে এটা ওর নিজের বাড়ি। ওর যখন মন চায় তখন ঘুম থেকে উঠবে, তাতে কেউ বাধা দেবে না। মহিলার মুখ বাঁকিয়ে বললেন, আমি অবাক না হয়ে পারছি না আপা। মেয়েটা এত বড় অন্যায় করার পরেও আপনি এইভাবে ওর হয়ে কথা বলছেন আপা। রীতা বেগম শক্ত গলায় বললেন, নুরা কি করেছে না করেছে সেটা আপনার দেখতে হবে না আপা। আমাদের বউ আমাদের মেয়ে, আমরা বুঝে নেব। আপনি নতুন বউ দেখতে এসেছেন দেখে চা মিষ্টি করে খেয়ে চলে যান। রীতা চৌধুরীর কথা শুনে মহিলার মুখ থতমত হয়ে গেল। তিনি ভাবছিল কি আর হলো কি। মহিলার রাগে ভিতরে গজগজ করছে। তিনি আবার বললেন, সে তো চলেই যাব, কিন্তু যাওয়ার আগে আর একটা কথা বলে যায় আপা। রীতা চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, কি কথা? মহিলা ক্রস হেসে নোরার দিকে তাকায়, তারপর বলে, মেয়ে লোককে এত মাথায় তুলবেন না আপা, পরে কিন্তু পস্তাতে হবে। তার চেয়ে আগে ভাগেই বেশ। দরজার বাঁধ ভেঙে গেল স্বামীরের। এতক্ষণ মায়ের জবাবদিহিগুলো সে মুগ্ধ মুগ্ধ হয়ে দেখছিল, কিন্তু মহিলার ভালো কথা বলার মানুষ নন। স্বামীর চেঁচিয়ে বলল, অনেক বলে ফেলেছেন আন্টি, দরজা খোলা আছে, এবার আপনি আসতে পারেন। ফার্দার আপনাকে যেন চৌধুরী বাড়ির ত্রিসীমানায় না দেখি। স্বামীরের রাগান্বিত মুখ দেখে মহিলা ভয়ে চুপসে গেলেন। আর কথা বাড়ালেন না। চুপচাপ কেটে পড়াই ভালো বলে মনে হলো মহিলার। তাই চুপ করে উঠে গেলেন। যাওয়ার আগে তিনি নুরার দিকে রাগী চোখে তাকালেন। তাকে এভাবে তাকাতে দেখে স্বামীর সোফা থেকে উঠে চেঁচিয়ে বলে, ওর দিকে রাগী চোখে তাকিয়ে লাভ নেই। আপনার মতলব আমার ভালো করে জানা আছে। বের হন বাড়ি থেকে। কাজটা তুমি মোটেও ঠিক করলে না স্বামীর। এর ফল কিন্তু ভালো হবে না। আমি দেখে নেব এই মেয়ে কতদিন টেকে। বলে তিনি হন হন করে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাইরে চিৎকার চেঁচামেচি শুনে সামিয়া রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে এসে জিজ্ঞাসা করে, ভাইয়া কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছো কেন? স্বামীর রেগে বলে, ওই মহিলাকে যেন আমার বাড়িতে আর না দেখি মা। রীতা চৌধুরী ছেলের রাগ দেখে ভয় পান। স্বামীর সহজে রাগ করে না, কিন্তু রেগে গেলে হুলস্থুল বেঁধে যায়। সেজন্য বললেন, শান্ত হ বাবা, বৌমাকে নিয়ে খেতে বস, আমি খাবার দিচ্ছি। সামির নিজেকে শান্ত করলো, তারপর নোরার হাত ধরে খাবার টেবিলে নিয়ে গেল। নোরা অবাক হয়ে শুধু মানুষটাকে দেখিয়ে যাচ্ছে, অথচ একটা সময় এই মানুষটাকে সে কত কত অপছন্দ করত। বিয়ে হওয়ার পরও বাসা থেকে পালিয়ে গিয়েছিল। আসলে এই মহিলা তো ভুল কিছু বলেননি, তিনি ঠিকই বলেছেন। সে তো অন্যায় করেছে, স্বামীরের সাথে ঘোর অন্যায় করেছে। স্বামীরের ভালোবাসা সে পায়ে টেলে ফেলেছে, কিন্তু সে আর এই ভুল করবে না।
নিজের সবটুকু দিয়ে সে এই মানুষটাকে ভালোবাসবে, আর কষ্ট পেতে দেবে না। নোরা স্বামীর দিকে একদিনে তাকিয়ে এক মনে কথাগুলো ভেবে চলেছে, তখনই স্বামীর মিষ্টি সুরে বলল, এভাবে কি দেখছো? নোরা মুচকি হেসে ওঠে। মুরাদ চমকে ওঠে, স্বামীর দিকে তাকিয়ে থতমত খেয়ে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আপনাকে। নোরা বিড়বিড় করে আবারও স্বামীর ঠিক নোরার কথাগুলো শুনে ফেলে স্বামীর বাঁকা হেসে বললেন, আগে নাস্তা করে নাও বউ, তারপর না হয় আমায় দেখো। নোরা খুব লজ্জা পেল। লজ্জা আশেপাশে তাকিয়ে দেখলো শাশুড়ি আছে কিনা, না নেই। তিনি খাবার বেড়ে দিয়ে অনেক আগেই চলে গেছেন। ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে উম ধুয়ে খাওয়া শুরু করলো। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাত ধুয়ে খাবার খেতে শুরু করলো। এদিকে সামিয়া হাঁ হয়ে ভাই-ভাবির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে আসলে হয়েছেটা কি। সামিয়াকে এভাবে হাঁ হয়ে তাকিয়ে থাকতে দেখে রীতা চৌধুরী মেয়ের মাথায় থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন, হাঁ হয়ে কি তাকিয়ে দেখছিস তুই? সামিয়া মাথায় ডলতে ডলতে বলে, উফ আম্মু মারছো কেন? ভাই ভাবির দিকে নজর দিস কেন? আম্মু নজর দিচ্ছি না। দুজনকে দুজনকে অবাক হয়ে দেখছি। একটু আগে যে মানুষটা এত রেগে গেল সেই মানুষটা এখন হেসে বউয়ের সাথে কথা বলছে। বিষয়টা ভাবনার না বলো? কারণ ভাইয়া রেগে গেলে সহজে শান্ত হয় না তো। রীতা চৌধুরী মুচকি হেসে বললেন, সবকিছু ভালোবাসা রে পাগলি। ভালোবাসা থাকলে সব সম্ভব। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায়। স্বামীর নুরাকে নিয়ে আহমেদ বাড়ি থেকে বেরিয়ে এসেছে। নুরা এখন শ্বশুর বাড়ি থেকেই ভার্সিটিতে যাওয়া আসা করে। ভার্সিটি কম বেশি সবাই জানে, প্রফেসর ফাইয়ান চৌধুরী স্বামীরের ওয়াইফ মাইশা আহমেদ নুরা। দুপুরে ভার্সিটি থেকে ফিরে নুরা ঘুমিয়েছিল। স্বামীর নুরাকে বাসায় পৌঁছে দিয়ে আবার কোথাও যেন একটা চলে গেল। নোরা সেসবে মাথা ঘামায়নি, গোসল করে ঘুমিয়েছে। নোরার ঘুম ভাঙে বিকেল 5:30টার সময়। তাও আবার শাশুড়ির ডাকে। নোরা ঘুম থেকে উঠে মাথা চেপে উঠে বসে শাশুড়িকে জিজ্ঞাসা করে, কি হয়েছে আম্মু? রীতা চৌধুরী বেশ চিন্তিত গলায় বললেন, স্বামীর কোথায়? এখনো বাসায় ফিরিনি কেন নোরা? নোরা হাই তুলে বলে, আম্মু আপনার ছেলে যাওয়ার আগে বলে গেছে একটা কাজে যাচ্ছি, আসতে একটু দেরি হতে পারে, টেনশন করার দরকার নেই। মা জিজ্ঞাসা করলো, মাকে তো বলে দিত, কিন্তু আমি আপনাকে বলতে একদমই ভুলে গেছি আম্মু। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও বলে রীতা চৌধুরী চলে গেলেন। ঘুম ভেঙে যাওয়ায় নোরার আর ঘুম হলো না। তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর রুম থেকে বেরিয়ে সোজা ননদের রুমে চলে গেল। নোরার একমাত্র ননদ সামিয়া। সামিয়া নোরার 1 বছরের ছোট। সামিয়া খাটে আধশোয়া হয়ে তার উড-বি হাসব্যান্ড রিফাতের সাথে কথা বলছিল। ভাবিকে দেখে কান থেকে ফোন নামিয়ে বলল, কিছু বলবে ভাবি? কোনো কিছু দরকার? নোরা মুচকি হেসে বলল, তেমন কিছু না, তোমার সাথে একটু সময় কাটাতে আসলাম। সামিয়া মুচকি হেসে বসতে বলল, তারপর ফোন কানে নিয়ে বলল, রিফাত তোমাকে পরে কল করছি, ভাবি এসেছে, ভাবির সাথে গল্প করব। সামিয়ার কথায় সামিয়ার কথার মধ্যে নুরা বলে উঠল, ইস তোমাদের ডিস্টার্ব করে ফেললাম, তোমরা বরং কথা বলো, আমি চলে যাচ্ছি। বলে উঠতে গেলে সামিয়া নুরার হাত টেনে ধরে বসিয়ে বলে, কোনো প্রবলেম নেই ভাবি, কথা তো আমরা সবসময়ই বলে থাকি, এখন না হয় তোমার সাথে গল্প করি। বলে কল কেটে দেয়। তো বলো শ্বশুরবাড়ি কেমন কাটছে? জামাইয়ের আদর কেমন কাটছ? সামিয়ার লাস্টের কথাগুলো সামিয়ার লাস্টের কথা লুরার লজ্জা পেল। লজ্জায় ঠোঁট কামড়ে বলে, কি যে বলো না তুমি? সামিয়া জোরে হেসে উঠে বলল, এত লজ্জা পাওয়ার কি আছে ও? লজ্জা পেও না তো, আমি তোমার একমাত্র ননদ। ননদের সাথে সব শেয়ার করতে পারো কিন্তু। নোরা কি বলবে ভেবে পাচ্ছে না। মেয়েটা বেশ লজ্জা পাচ্ছে। সামিয়া যে এমন কিছু বলবে ভাবিনি। ভাবলে হয়তো আসতোই না। ভাবিকে চুপ থাকতে দেখে বলল, কি হলো ভাবি, কিছু বলছো না যে? আসলে বুঝতে পারছি তুমি এখনো লজ্জা পাচ্ছ। আসলে মজা করে বলেছি, তুমি কিছু মনে করো না। সামিয়া নোরার হাত ধরে বলল, শোনো ভাবি, তুমি আমার বন্ধু ভাবতে পারো। তোমার সকল সমস্যার কথা আমায় বলতে পারো। এই বাড়িতে তুমি নতুন, মানিয়ে গুছিয়ে নিতে একটু সময় লাগবে। আর শোনো, আমি কিন্তু সবসময় ননদের মতো হতে চাই না। আমি তোমার ভালো ননদ হতে চাই। অন্য সব ননদের মতো হতে চাই না, আমি তোমার ভালো ননদ হতে চাই। স্বামীর কথা শুনে নোরা হাসলো, তারপর বলল, তুমি তো আমার ভালো ননদ,
আমিও কিন্তু তোমার ভাবিদের আমি কিন্তু অন্য ভাবিদের মতো হতে চাই না। আমিও তোমার ভালো ভাবি হতে চাই। বুঝছো ননদিনী রায় ভাগিনী? বলে দুজনে হেসে উঠল। ঠিক তখনই দরজা থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। স্বামীর দরজার সামনে দাঁড়িয়ে গভীর কণ্ঠে বলল, নূর রুমে এসো। হঠাৎ করে স্বামীর খেয়ে দেখে নোরা চমকালো। আসলে স্বামীর রুমে ঢুকে নোরাকে না পেয়ে সোজা স্বামীর রুমে চলে এসেছে। নোরা ভ্রু কুঁচকে স্বামীর দিকে তাকিয়ে রইল। মানুষটাকে দেখে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। নোরা আর বসে না থেকে বিছানা থেকে নেমে চলে উম চলুন বলে পা বাড়ালো। সামিরের পিছনে পিছনে হাঁটছে নোরা। স্বামীর রুমে ঢুকে সোজা ওয়াশরুমে চলে গেল। নোরা বিছানায় বসে স্বামীরের জন্য অপেক্ষা করতে লাগলো। ঠিক তখনই স্বামীরের ফোনে নোটিফিকেশনের শব্দ এলো। নোরার ফোনের দিকে তাকালো। ফোনটা বালিশের কাছে রয়েছে। ফোন নম্বর নোরা ফোনটা নিতে গিয়েও নিল না। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আরো একবার নোটিফিকেশন এলো। নোরা কৌতূহলী হয়ে ফোনটা হাতে নিল। কিন্তু ফোনের স্ক্রিনের মেসেজ দেখে নোরা পুরো পৃথিবী থমকে গেল। নোরার হৃদয় যেন কত বিকৃত হয়ে গেল। নোরার হাত পা কাঁপছে, খুব কাঁপছে। নোরা কাঁপা গলায় মেসেজটা পড়ে আগের নেই ফোনটা রেখে দিয়ে স্বাভাবিক হয়ে বসলো। কিন্তু নোরা স্বাভাবিক হতে পারছে না। অস্থির লাগছে, চোখে মুখে নেমে আসছে আধার। তবুও নিজেকে স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টা চালিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে স্বামীর ওয়াশরুম থেকে বের হয়ে এলো। গামছা দিয়ে মাথা মুছতে মুছতে চোখ গেল নোরার দিকে। নোরাকে কেমন চিন্তিত দেখে অবাক হয়ে কাছে এসে জিজ্ঞাসা করলো, নূর? নোরা চমকে উঠে বললে, কে? স্বামী আশ্চর্য হয়ে বলল, কে মানে? আমি তোমার স্বামী। নোরা শুকনো ঢোক গিলে বলল, ও আপনি? কিছু বলছেন? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? সবকিছু ঠিকঠাকই তো ঠিকঠাকই ছিল। ওরা হালকা হাসার চেষ্টা করে বলে, কই কিছু হয়নি তো, সব ঠিকঠাকই আছে। স্বামী কিছুক্ষণ নোরার দিকে তাকিয়ে রইল। নোরাকে বোঝার চেষ্টা করলো কিন্তু ঠিক বুঝে উঠতে পারলো না। রাত ৯টা। চৌধুরী বাড়ির সবাই খেতে বসেছে। নোরা শাশুড়ির হাতে হাত সবকিছু এগিয়ে দিচ্ছে। তারপর নিজেও খেতে বসলো। কিন্তু গলা দিয়ে খাবার নামছে না তার। সবার সামনে থেকে উঠেও যেতে পারছে না। চুপ করে এক লোকমা দু লোকমা করে মুখে দিতে লাগলো। স্বামী লক্ষ্য করলো কিন্তু কিছু বলল না। রুমে গিয়ে জিজ্ঞাসা করবে কি হয়েছে। আলতাফ চৌধুরী খেতে খেতে নোরাকে বলল, বৌমা তুমি খাচ্ছ না কেন? চুপ করে বসে রয়েছো যে? নোরা চমকে উঠলো, মুচকি হেসে বলল, খাচ্ছি তো বাবা। কই খাচ্ছ? যে ভাতগুলো নিয়েছো সবই তো প্লেটেই রয়েছে। তরকারি কি ভালো হয়নি মা? নোরা মৃদু হেসে বলল, তরকারি ভালোই হয়েছে বাবা, আমি খাচ্ছি। সামিরের আগেই নোরা রুমে এসে শুয়ে পড়ে। কাঁথা মুড়িয়ে কাঁথা জড়িয়ে মুড়িয়ে দিয়ে আছে নোরা। স্বামীর বেশ কিছুক্ষণ সময় পর রুমে আসে। খাওয়ার শেষে বাবার সাথে গল্প করছিল তাই রুমে আসতে একটু দেরি হয়েছে তার। রুমে ঢুকে নোরাকে এভাবে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে গেল। দরজা বন্ধ করে বিছানায় এসে বসলো। বার কয়েক ডাকলো কিন্তু নোরা কোনো রেসপন্স করলো না। স্বামীর খুব অবাক হলো। সাধারণত নোরা এমন কিছু করে না। বিয়ের যেগুলো দিন কেটেছে প্রত্যেকটা দিন নোরা স্বামীর বুকে ঘুমিয়েছে। আর আজ নোরা নোরা বালিশে। বিষয়টা মানতে পারছে না। কিন্তু নোরার কি হয়েছে সেটা তো বুঝতে পারছে না। স্বামীর বালিশের কাছ থেকে নিজের ফোনটা হাতে নিল। তারপর সেটা টেবিলের উপর রেখে দিল। ফোন অন করলো না। স্বামীর উপর শুয়ে পড়ল। নোরাকে নিজের কাছে টেনে নিল। নোরা চুপটি করে স্বামীর বুকে পড়ে রাখলো। এভাবে অনেক সময় কেটে গেল। স্বামীর গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু নোরা সে তো ঘুমায়নি। স্বামীর বুক থেকে নিজেকে সরিয়ে নিল। তারপর বিছানা থেকে নেমে বেলকনিতে চলে গেল। গভীর রাতে স্বামীর ঘুম ভেঙে গেল। বুকে নোরাকে না পেয়ে আঁতকে উঠল। ভয়ে লাফ দিয়ে উঠে বসলো। দ্রুত রুমের লাইট জ্বালিয়ে দিল। কিন্তু রুমে নোরা নেই। ভয়ে স্বামীর আত্মা কেঁপে উঠল। নোরা কোথায় গেল? সাড়া দাও না পাখি। নূর, নূর, কোথায় তুমি? নূরের কোনো সাড়া শব্দ পেল না স্বামীরের চোখে মুখে আদল বদল হয়ে গেল। চোখে মুখে নেমে এলো অমাবস্যার আঁধার। হুট করে স্বামীর বেলকনির কথা মাথায় এলো। স্বামীর দৌড়ে বেলকনিতে চড়ে গেল। বেলকনির চেয়ারে বসা রমণীকে দেখে যেন স্বামীর দেহে জান ফিরে এলো। দৃঢ় পায়ে এগিয়ে এলো প্রবেশের কাছে। হাঁটু গেড়ে নিচে বসলো। নোরার হাত দুটো নিজের বুকের হাতের মুঠোয় নিয়ে নিল। তারপর কাঁপা গলায় বলল, কি হয়েছে নূর তোমার? কেন আমাকে কিছু বলছো না? কেন রাত থেকে আমায় ইগনোর করে যাচ্ছ? তুমি কিছু না বললে আমি বুঝবো কিভাবে পাখি?
স্বামীর বেশ কিছুক্ষণ পর নোরার দিকে চেয়ে রইল, তারপর এক ঝাটকায় নোরাকে কোলে তুলে নিল। ঘুমের ঘোরে নোরা স্বামীর গলা জড়িয়ে ধরল, যা দেখে স্বামীর মুচকি হাসল। রুমে এনে নোরাকে বিছানায় শুইয়ে দিল, তারপর লাইট অফ করে দুজনেই শুয়ে পড়ল প্রিয়তম বউকে জড়িয়ে ধরে। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল নোরার। চোখ ফিট ফিট করে মেলে দেখে নিজেকে স্বামীর বুকে। আপনা আপনি নোরার চোখ দুটো কুঁচকে গেল। নোরা কাল রাতের কথা মনে করার চেষ্টা করলো। কাল রাতে সে তো ব্যালকনিতে গিয়ে বসেছিল। তারপর তারপর তো আর তো কিছুই মনে নেই। নোরা চুপটি করে স্বামীর বুকে লেপ্টে রইল, চোখ বন্ধ করে রইল। হঠাৎ করে নোরার কাল রাতের সেই মেসেজের কথা মনে পড়ে গেল। নোরার বুকটা ধক করে উঠল, চোখের খানিজ অশ্রু জমা হলো। নোরার বিশ্বাস হয় না মানুষটা তাকে ঠকাতে পারে। যে মানুষটাকে তাকে এত ভালোবাসে, সে মানুষটা তাকে কিভাবে ঠকাতে পারে? নোরা মানুষটাকে ভুলও বুঝবে না, কিন্তু এই মেসেজটা সে সে যে ভুল ভুলতে পারছে না, বারবার শুধু চোখের সামনে ভেসে উঠছে। ঠিক তখনই ঘুম ভেঙে কণ্ঠে চোখ বন্ধ করে স্বামীর বলল, কি দেখছো বউ? তোমার স্বামীকে কি আজ একটু বেশি সুন্দর লাগছে? চোখ ফেরাতে পারছো না? সামিরের কণ্ঠস্বর পেতেই চমকে উঠল নোরা। উঠতে গেলে স্বামীর ধরে আবার শুইয়ে দিল। ধপাস করে স্বামীর বুকে গিয়ে পড়ল, তবে কিছু বলল না, চুপ করে রইল। নোরার কোনো সাড়া না পেয়ে স্বামীর চোখ মেলে তাকালো। নোরাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হাসলো, তবে সে হাসি বেশিক্ষণ থাকলো না। যখন নোরা বলল, চারণ, উঠবো, স্বামীর তীক্ষ্ণ চোখে নোরাকে দেখলো। নোরা ওঠার জন্য নড়াচড়া করছে। স্বামীর নোরাকে ছেড়ে দিল। ছাড়া পেতে নোরা উঠে বসলো। স্বামীরও উঠে বসলো। গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে? কাল থেকে আমার সাথে এমন ব্যবহার করছো কেন? নোরা মাথা ঝাঁকিয়ে বলল, কই কিছু না তো। আমি তো ঠিকই ব্যবহার করছি। না, তুমি মোটেও ঠিক ব্যবহার করছো না। তুমি শুধু আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছো। কিন্তু কেন নূর? দূরে যদি যাওয়ার থাকতো তাহলে আগেই যেতে পারতে। এত কাছে আসার পর মায়া বাড়িয়ে কেন দূরে যেতে চাইছো তুমি? তুমি চাইলেই কিন্তু আমার থেকে দূরে যেতে পারবে না। আমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি শুধু আমার হয়েই থাকবে। শুধু মৃত্যুর আগ পর্যন্ত না, আমার মৃত্যুর পরও তুমি আমার থাকবে। অন্য কারো পুরুষের ছায়াও যেন তোমাকে আশেপাশে না থাকে। সামিরের কথা শুনে নোরার দুনিয়া থেকে থমকে গেল। সহসাই সামিরের মুখে হাত দিয়ে ভয়ার্ত গলায় বলল, এসব আপনি কি বলছেন সামির? প্লিজ চুপ করুন। আমি মোটেও আপনার থেকে দূরে যেতে চাইছি না। আপনি ফার্দার মৃত্যুর কথা মুখে আনবেন না। একদিন মরতে তো হবে, তো মৃত্যুকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি জানি সামির, হয়েছে সেহেতু মৃত্যু একদিন হবেই, কিন্তু আমি এত তাড়াতাড়ি আপনাকে হারাতে চাই না। আপনার সাথে থাকতে চায়, আপনাকে বুঝতে চায়, আপনাকে ভালোবাসতে চায়, আপনার সাথে বৃদ্ধ বয়সে হাত ধরে ঘুরতে চায়। নোরার কথা শুনে সামিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সামির নোরার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, কিন্তু নোরা। হঠাৎ করে নোরার যেন হুঁশ আসে। নোরা যে ঘোরের মধ্যে আবোল তাবোল বলে ফেলেছে। নোরা জিভে কামড় দিয়ে বসে লজ্জায় রাঙা হয়ে স্বামীর দিকে তাকায়। স্বামীর তার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ভাসছে। নোরা বিছানায় থেকে নামতে গেলে স্বামীর হাত টেনে ধরে কোলে উঠে বসে বলে, কোথায় যাচ্ছ? কোথায় পালাচ্ছ সোনা? নোরা কাঁপা গলায় বলে, ওয়াশরুমে যাব। আমার এখানে আমার কথা এখনো শেষ হয়নি। তাই তুমি কোথাও যেতে পারবে না জান। নোরা অবাক হয়ে বলে, আবার কি কথা? শোনো বউ পাখি, তোমার মনে যদি কখনো কোনো বিষয় নিয়ে সন্দেহ থাকে তাহলে তুমি আমাকে বলবা। ভুল বুঝ ভুল বুঝে আমার থেকে দূরে দূরে সরার কথা মাথাতেও আনবে না। এমন সত্যি যদি ঝটপট বলে ফেলো, কালকে কি হয়েছিল যার জন্য তুমি আমায় ইগনোর করছো? কই কিছু না তো। খবরদার মিথ্যা বলবা না কিন্তু। আমি কিন্তু তোমার চোখ দেখেই বল দিতে পারি তুমি সত্যি বলছো কিনা মিথ্যা বলছো। সামিরের ধমকে কেঁপে উঠল, গলা ভিজিয়ে বলল, আসলে সামির, এত হেজিটেট করছো কেন? আপনার ফোনে কাল একটা মেসেজ আসছিল। সামির অবাক হয়ে বলল, মেসেজ? আমার ফোনে? কই, আমি তো দেখিনি। ইভেন আমি কাল ফোনেই ধরিনি। সে যে ফোন রেখে বের হয়েছি, তারপর ফোনের কথা মাথাতেও আনিনি। আপনি মেসেজ দেখেননি? না, দাঁড়াও এখনই দেখছি বলে নোরাকে কুল থেকে নামিয়ে ফোন নিয়ে আসলো সামির। ফোনের লক খুলে অন করে মেসেজ অপশনে ঢুকলো, কিন্তু সেরকম কোনো মেসেজই সামিরের চোখে পড়লো না। সামির অবাক হয়ে বলল, মেসেজ কই?
নোরা আরো অবাক হলো। সে তো দিব্যি মেসেজ দেখছিল, তাই বলল, আপনি ডিলিট করে দেননি তো সামির? সামির নোরার দিকে তাকালো। সামিরের তাকানো দেখে নোরা বলল, আমি ওভাবে বলতে চাইনি। আমি বলতে চেয়েছি আপনি ভুলবশত ডিলিট করে ফেলেননি তো? আমি তোমাকে প্রথমেই বললাম নূর, কাল কাল আমি ফোন ধরিনি, তাহলে মেসেজ গেল কোথায়? বিষয়টা আমার মোটেও সুবিধার লাগছে না। তুমি সত্যি কোনো মেসেজ দেখেছিলে? কি লেখা ছিল মেসেজে? আমি সত্যি মেসেজ দেখছিলাম সামির, আর তাতে লেখা ছিল, থামলে কেন বলো? নূর একটা দীর্ঘশ্বাস ফেলে মেসেজের লেখাটা ছিল, আজকের দিনটা খুব স্পেশাল ছিল সামির। আরো কিছু আরো কিছুক্ষণ থাকলে খুবই খুশি হতাম, কিন্তু তুমি তো তোমার বউয়ের জন্য আমার ফেলে চলে গেলে। যাই হোক, নেক্সট নেক্সট দিন আমরা আরো বেশি সময় কাটাবো প্রিয়। সামিরের যেন আকাশ থেকে পড়ল। চোখ বড় বড় করে বলে, হোয়াট? এই মেসেজ আমার ফোনে আসছে, আর আমিই বা কার সাথে সময় কাটালাম? আমি তো কলেজের কাজে আমার কলিগের সাথে একটা জায়গায় গিয়েছিলাম। তুমি চাইলে আমি তার কাছে এক্ষুনি ফোন দিচ্ছি। বলে ফোন দিতে গেলে নোরা থামিয়ে দিয়ে বললে, তাক, স্বামীর কাউকে ফোন দিতে হবে না। হয়তো সে ভুলের আপনার নাম্বারে পাঠিয়েছে, নয়তো আমার দেখা ভুল হয়েছে। বিষয়টা এখানে ক্লোজ করুন। আমি এটা নিয়ে বেশ ঘাটাতে চাই না। কিন্তু তুমি তো আমায় অবিশ্বাস করলে নূর। সরি সামির, আমার ভুল হয়েছে। এমনটা আর হবে না। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমি সত্যি রিয়েলি ভেরি সরি। পরবর্তী থেকে এমন ভুল আর হবে না, প্রমিস। সামির মৃদু সুরে বলল, ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও। আপনি কষ্ট পাচ্ছেন না তো? আমি সত্যিই চাইনি আপনি কষ্ট পান। আসলে কাল যখন মেসেজটা দেখলাম তখন আমার পৃথিবী গিয়েছিল। মেনে নিতে পারছিলাম না। খুব কষ্ট হচ্ছিল। তাই স্বামীর মুচকি হেসে বলল, দূর পাগলি, কষ্ট কেন পাবো? তুমি ফ্রেশ হয়ে এসো। নোরা ফ্রেশ হতে চলে গেল, আর রেগে গেল স্বামীর চিন্তিত মুখ। স্বামীর গম্ভীর ভাবনায় ডুবে গেল। কে এমন একটা টেক্সট তার ফোনে দিতে পারে? তা- যখন দিলই তখন ডিলিট কেন করলো? স্বামীরকে স্বামীরকে খুঁজে বের করতে হবে, নয়তো কিছু পাল্টে যেতে পারে যা স্বামীর সইতে পারবে না। দেখতে দেখতে সময় যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই তো কিছুদিন আগের কথা। ওরা বাবার বাড়ি যাবে বলে জেদ ধরে বসেছিল। নাওয়া খাওয়া বন্ধ। এদিকে স্বামীরের যাওয়ার মতো সময় ছিল না। তবুও বউয়ের আবদার রাখতে তাকে রাতে ৯টায় ছুটতে হয়েছিল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সেদিনের কথা ভাবলেই নোরা হাসি পায়। নোরা নোরা রুম গুছাচ্ছিল। স্বামীর তখন নিচে বাবার সাথে কোনো একটা কথা নিয়ে আলোচনা করছে। তাই নোরা রুমে চলে এসেছে। রুমটা একটু অগোছালো ছিল, তাই ঠিকঠাক করছিল। স্বামীর তখন রুমে এসেছে, খেয়াল করেনি। হঠাৎ করে পিছন থেকে জড়িয়ে ধরে কিছু একটা বরকে যায় নোরা, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নেয়। কারণ এই স্পর্শ তার চেনা, খুব চেনা। স্বামীর ঠোঁটে হাসি ঝুলিয়ে দুষ্টুমি করে বলে, বউ। সামিরের ডাকটা মোটেও ভালো মানুষা। নোরা ঠিকই বুঝতে পেরেছে সামিরের মাথায় কোনো দুষ্টুমি বুদ্ধি এসেছে। নোরা চোখ ছোট ছোট করে বলে, কাহিনী কি ভাই? স্বামীর জেদ করে ওঠে। নোরা ছেড়ে রাগী গলায় বলল, আমি তোমার ভাই লাগি? কোন কালের ভাই? হুম? রাগের কারণে সামিরের নাকের ডগা লাল হয়ে গেছে। সামান্য ভাই ডাকাই যে এভাবে রেগে যাবে ভাবেনি নোরা। নোরাও কম যায়নি। স্বামীরকে আরেকটু রাগানোর জন্য বলে, আরে ভাই, আপনি রাগ করছেন কেন? চাপড়িয়ে তোমার গাল আমি লাল করে দেব। এত রাগ কিন্তু ভালো না মিস্টার মশাই। আমি কিন্তু একসময় আপনাকে ভাই বলেই ডাকতাম। এখন মাঝে মধ্যে ডাকলে সমস্যা কোথায়? আগে ডাকতে তখন সম্পর্ক আলাদা ছিল, কিন্তু এখন আমাদের সম্পর্ক বদলেছে। আমরা এখন স্বামী স্ত্রী। তাই মনের ভুলেও তুমি আমাকে ভাই ডাকবে না। ভাই ডাকলে ছাদে ছাদে নিয়ে টুপ করে নিচে ফেলে দেবো কিন্তু। ছাদ থেকে ফেলতে পারবেন তো স্বামীর? স্বামীর দমে গেল, কিন্তু সে কখনোই এমনটা করতে পারবে না। নোরা তার পৃথিবী। নোরার কিছু হয়ে গেলে সে বাঁচতে পারবে না। সেখানে নিজের ছাদ থেকে ফেলে অসম্ভব। নোরা দৃঢ় পায়ে এগিয়ে এসে স্বামীরের গলা জড়িয়ে ধরে কপালের নিচে নিজের উষ্ণ উষ্ণ ঠোঁট চোয়ায়ে দিয়ে বলল, জানি তো পারতাম না।
আমি মজা করছিলাম। আসলে রাগলে আপনাকে অসম্ভব সুন্দর লাগে। একদম স্ট্রবেরির মতো টুক করে খেয়ে ফেলতে মন চায়। স্বামীর চোখ বড় বড় করে তাকালো, কারণ সাধারণত নোরা এমন লাগামহীন কথা বলে না। সেখানে আজ মুখে যা আসছে তাই বলছে। নোরা স্বামীরের শার্টের দুটো বোতাম খুলতে উন্মুক্ত বুকে আঁকিবুকি করতে। স্বামীর চোখ ছোট ছোট করে সব দেখছে, আসলে নোরাকে বোঝার চেষ্টা করছে। নোরা ঠোঁটের কোণে লাজুক হাসি। নোরা কিছু বলতে গিয়েও বারবার থেমে যাচ্ছে। বিষয়টা স্বামীর লক্ষ্য করে বলল, আমার বউ কি কিছু বলতে চায় আমায়? আপনি কি করে বুঝলেন? স্বামীর মৃদু হাসলে, তারপর বলল, পুরো পুরো তুমিটাই আমার। সেখানে তোমার মনে কি চলছে সেটা আমি বুঝবো না? এমনটা কি করে হয় প্রিয়? নোরা লজ্জায় মুখটা নুয়ে নেয়। ফ্লোরে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে কোচাতে আমতা আমতা করে বলল, স্বামীর। নোরার থুতনি উঁচু করে মুখের সামনে এনে বলে, পুরো আমিটাই তোমার। সেখানে তুমি মাথা নিচু করে কিছু বলবে, বিষয়টা কেমন লাগে না? তুমি সবসময় আমার চোখে চোখ রেখে তাকিয়ে চাইবে, যাতে আমি না করতে পারি না। স্বামীর দিকে তাকাতেও লজ্জা করছে নোরার। তবুও স্বামীর চোখের দিকে তাকালো নোরা। তারপর হঠাৎ নোরার দিকে মুখ গুজে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ওঠে, আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি এসেছে স্বামীর। স্বামীর চমকে উঠল। তৃতীয় ব্যক্তি? কয়েক সেকেন্ডের জন্য স্বামীরের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। স্বামীরের চোখের মুখে হাজারো বই এসে জেগে বসলো। তৃতীয় ব্যক্তি বলতে নোরা কি বোঝাতে চাইছে? স্বামীর কাঁপা কাঁপা গলায় বলল, মানে তৃতীয় ব্যক্তি? তুমি কি বলতে চাইছো নোর? স্বামীর স্বামীরের আচরণ ভড়কে গেল। নোরা অবাক হয়ে বলল, আপনি বুঝতে পারছেন না স্বামীর? না, তুমি ক্লিয়ার করে বলো। নোরা সামিরের ডান কাঁধটা তার নিজের পেটের চেপে ধরে সামিরের দিকে তাকিয়ে করুণ গলায় বলল, আপনি এখনো বুঝতে পারছেন না স্বামীর? স্বামীর আবারও চমকে উঠল। নোরা ওর পেটের হাত দিচ্ছে। তৃতীয় ব্যক্তি মানে তাদের বাচ্চা? স্বামীর অবাক হয়ে বলল, নূর তুমি মা হতে চলেছো? নোরা লজ্জা পেয়ে স্বামীরের বুকে মাথা গুজে বলে, হ্যাঁ। আর আপনি বাবা? মুহূর্তেই যেন স্বামীরের চোখে মুখে খুশির ঝিলিক দেখা গেল। স্বামীর খুশিতে চেঁচিয়ে উঠে বলল, তুমি সত্যি বলছো নূর? আমি বাবা হতে চলেছি? হ্যাঁ, আপনি বাবা হতে চলেছেন। সাথে সাথে স্বামীর নোরাকে কোলে তুলে নিল। নোরা বয়ে স্বামীর গলা আঁকড়ে ধরল। স্বামীর নোরা গলাতে ঘুরাতে ঘুরাতে বলল, আমি খুবই খুবই খুশি নূর। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ লাগছে। তুমি আমাকে বাবা হওয়ার সাথ দিলে। আই অ্যাম সো হ্যাপি। আচ্ছা ঠিক আছে, আপনি আগে আমায় নামান, পরে পরে যাবো তো। স্বামীর সাথে সাথে নামিয়ে দাঁড়িয়ে গেল। নোরাকে বিছানায় বসিয়ে বলল, আজ থেকে তুমি পুরো দমে রেস্ট নিবে, একদম দৌড়াদৌড়ি করবে না। নোরা ইনোসন পেশ করে স্বামীর দিকে তাকিয়ে আছে। স্বামীর ধার দেখে বলল, এভাবে তাকিয়ে লাভ হবে না জান, তোমাকে আমার কথাটা মানতেই হবে, ঠিক আছে? এখন আর রাত জাগা যাবে না, ঠিক করে শুয়ে পড়ো। আপনি না আসলে ঘুম হবে না তো? স্বামীর মুচকি হেসে বলল, আসছি। অতঃপর স্বামীর বিছানায় শুয়ে নোরাকে নিজের কাছে টেনে নিল। নোরা বিশ্বস্ত বুকে পেয়ে আরামে গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল। নোরা ঘুমিয়ে ঘুমিয়ে আসন্ন। স্বামীর নোরার চুলে হাত বুলাতে বুলাতে ভাবতে লাগলো সেদিনের কথা, যা সেদিন নোরাকে সে জানায়নি। সেদিনের সেই আননোন নাম্বার থেকে আসা মেসেজ, যা সম্পর্কের কাকতালীয়ভাবে স্বামীরের ফোনে এসেছিল। পরদিন সেই নাম্বার থেকে কল করে স্বামীরের কাছে ক্ষমা চায়। স্বামীর তাকে মাফ করে দেয় এবং সতর্ক করে দেয় যেন এই ধরনের ভুল আর না হয়। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। নোরা এখন 7 মাস চলছে। চৌধুরী বাড়ির সবাই নোরাকে মাথায় করে রাখে। নোরার শাশুড়ি তো নোরাকে চোখে হারান। স্বামীর এখনো তাড়াতাড়ি বাসায় ফিরে শুধু ভার্সিটিতে থাকার যে টাইমটুকু, এর বেশি সে টাইম ওয়েস্ট করে না। এই সময় তাকে নোরার প্রয়োজন। প্রত্যেক দিনের মতো ভার্সিটি থেকে বাসায় ফিরে নোরাকে সামনের দিকে এক গ্লাস পানি এনে দেয়। যা দেখায় যা দেখে রাগ করে স্বামীরের রাগ দেখে বলে, আপনি সবসময় এমন করেন কেন? স্বামীর কি ছোট বাচ্চা আছে, ঠিক করে এক গ্লাস পানিও আনতে পারবে না? স্বামীর কোনো কথা না বলে নোরাকে নিজের কাছে টেনে নেয়। গভীর চুম্বন খেলো, তারপর বলল, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। রাত তখন ৯টা। স্বামীরের বুকে ঘাপটি মেরে শুয়ে আছে নোরা, আর নোরার চুলে বিলি কাটে। তখন নোরাকে বলে, একটা গান একটা গান শোনাবে? হুম, শোনান। একটা গান শুনবে? হুম, শোনান। স্বামীর হালকা কেশে সুর তোলে, কুজিছি তোকে রাত বেরাতে, জ্বলেনি আলো স্বপ্নে।
লুকিয়ে চিঠি তোকে লেখা, চিঠি লেখা তুলে রেখেছি যত্নে, মনের অলিগলি হয়ে কেন পালালি রাতে, মরীচিকা দেখতে এসে একা, গিয়েছি ঘুম উড়ে, বুক ফুঁড়ে, চায় উড়ে, টালালা লালালা, খুঁজেছি তোকে রাতের বেড়াতে, জ্বলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে, মনের অলিগলি হয়ে কেন পালালে, রাতেও মরীচিকা দেখছি একা একা, গেয়েছে ঘুম, গেয়েছে ঘুম, উড়ে বুক জুড়ে ছায় ছায়, ঠলা লা লা লা, ও হো হো, ও হো হো, দুই খেয়াল, খেয়ালে কোয়াবে ভরানো খাপ আসে যদি, ভোরের তরিতে চড়ে খাল কেউ আসে যদি, দুই মনের অলিগলি হয়ে ক্ষণ পালালে, রাতেও মরীচিকা দেখছি একা একা, গিয়েছে ঘুম উড়ে বুক পুড়ে, চায় ওরে ঠালা লা লা লা, ও হো হো, চার দোয়াটি কুয়াশা ভরা রাস্তার মাঝে, কেন যার দাঁড়িয়ে ফ্রেম হাতরাস কেন জানে, দুই মনের অলিগলি হয়ে কেন পালালি, রাতেও মরীচিকা দেখছি একা একা, গিয়েছে ঘুম ওরে বুক পড়ে, ছাই ওরে টালা লা লা লা, ও হো হো হো, চার। নোরা মুগ্ধ হয়ে শুনলো, তারপর বলল, বা আপনার গানের গলা তো মারাত্মক সুন্দর, কিন্তু এই গানটা, স্বামীর মুচকি হেসে বলে, আমি যেদিন প্রথম অনুভব করি আমি তোমার প্রেমে পড়েছি, সেদিন থেকে এই গান নিজের ভিতরে জমিয়ে রেখেছি। তোমাকে অনেক আগে শোনাতে চেয়েছিলাম, কিন্তু শোনানো হয়নি। ভালোবাসি সামির। স্বামীর চমকালো। নোরার মুখে প্রথম ভালোবাসি শব্দটা শুনলো। স্বামী শক্ত করে নোরাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি ভালোবাসি বউজান, সারাটা জীবন তোমায় বুকে নিয়েই বাঁচতে চায়। সমাপ্ত। খুঁজেছি তোকে গল্পের শেষ অংশ। সোনিয়া তাবাসসুম, অনি। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টানা ১-১.৫ ঘন্টা গল্প পড়ার মাঝে অনেক ভুলভ্রান্তি হতে পারে, আমি স্বীকার করি। আর যে রাইটার গল্প লিখেছে তারও কিছু ভুল ছিল, আপনারা নিজেই দেখেছেন। এইজন্য গল্পটা কিছু উলটপালট হয়েছে। সেজন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেমন হয়েছে জানাবেন। দেখা হবে নতুন কোনো গল্পের প্রথম পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।